রেকর্ডিং অন করলাম। January 26 of 26। হ্যাঁ, বলো কি ডাউট। বইতে একটা স্টেটমেন্ট লেখা আছে, the radius r of the nucleus of an atom is হুম। related to its mass number a according to the equation r is equal to তারপরে কি একটা r 0 into এটা কোথায় রাদারফোর্ডে লেখা আছে? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। কোন জায়গাটা বলো তো, আমাকে একটু এটা বলতে পারবে, সেকশন নাম্বারটা? সেকশন নাম্বারটা তো বলতে পারবো না। আমাদের বইতে তো পেজ নাম্বার 139, ওই ডিসিমিলারিটি আর সিমিলারিটির আগে। ডিসিমিলারিটি আর সিমিলারিটির আগে। ওকে, আগে কোথায় আছে দেখি। ওর ওর কোনো পয়েন্টে আছে, মানে ওর মেন পয়েন্টটা কি? লাইক হ্যাঁ, সামথিং রাদারফোর্ড। ওটা ওটা তো নেই, ওটা বক্সে আছে ওটা। আচ্ছা, তাহলে আহ আমাকে একটু ছবি তুলে পাঠাতে পারবে? হ্যাঁ পাঠাচ্ছি। পাঠিয়ে দিয়েছি। হুম হুম হুম, দেখছি। The radius r of the nucleus of an atom is related to its mass number a, according to the equation. জানি না, এটা এর আগের কি পয়েন্ট আছে? মানে পাঠাতে হবে না, তুমি রিড আউট করো। এটা তো 3 নম্বর পয়েন্টটা, তার আগে নিশ্চয়ই আরো দুটো পয়েন্ট আছে। হ্যাঁ এখানে লেখা আছে ওই the density of the nucleus is about 10 to the power 15 times greater than any of solid than any than that of any solid material. তাকে প্রুফ আচ্ছা করে দেখিয়েছি। আচ্ছা। হ্যাঁ, মানে এটা একটা খুবই এক্সেসিভ ইনফরমেশন দিয়েছে এইটা আমাদের এখন। মানে আমরা তো খুব একটা নিউক্লিয়ার ফিজিক্স পড়ছি না, ফলে এখানে যেটা করতে চেয়েছে সেটা হচ্ছে যে নিউক্লিয়াস রেডিয়াসের সঙ্গে নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, নিউট্রন অ্যান্ড প্রোটন। যদিও আমাদের ডিসকাশনে এখনো নিউট্রন এসেই পৌঁছায়নি, কিন্তু নিউট্রন অ্যান্ড প্রোটন থাকে। তো কতগুলো নিউট্রন আর প্রোটন আছে, এই নিউট্রন বা প্রোটন এদের দুজনকে একসাথে বলা হয় নিউক্লিয়ন, ঠিক আছে? অর্থাৎ নিউক্লিয়ার পার্টিকেল। মানে প্রোটনকেও নিউক্লিয়ন বলা হয়, নিউট্রনকেও নিউক্লিয়ন বলা হয়। তো একটা নিউক্লিয়াসের ভেতরে কতগুলো নিউক্লিয়ন আছে তার উপরে ওই নিউক্লিয়াসটার সাইজ অবভিয়াসলি ডিপেন্ড করবে। তো সেইটার একটা এম্পেরিক্যাল ফর্মুলা হচ্ছে এইটি, যেটা এইখানে ডিসকাস, মানে ইট ইজ নট আওয়ার সাবজেক্ট টু ডিসকাস হিয়ার, ঠিক আছে? আম, মানে কোথাও লাগবে না আমার, এটা নিউক্লিয়ার ফিজিক্স এর পার্ট। যদিও এই ফর্মুলাটাও খুব ঠিক ফর্মুলা যে তাও নয়, এম্পেরিক্যাল ফর্মুলা। ফলে একেবারেই লাগবে না। এর আগে যে দুটো পয়েন্ট বললে, একটা কি বললে? একটা বললাম যে the density of the nucleus is about 10 to the power 15 times greater than
that of any solid material. হুম। তারপরেটা হচ্ছে uh, at the time of introduction of Rutherford's nuclear model of atom, the subatomic particles, subatomic particle neutron was not discovered. After the discovery of neutron, it was হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এই বইতেও আছে। At the time of introduction of Rutherford's nuclear model of atom, the subatomic particle neutron was not discovered, যেটা আমি কালকেও বললাম, ওই জন্য নিউট্রন আমরা এখন নিউট্রনের ডিসকভারিটা নিয়ে পড়িনি। After the discovery of neutron by Chadwick in 1932, it was established that both protons and neutrons are present together in the nucleus so as to account for the atomic mass. In fact, atomic mass is roughly equal to the sum of the masses of protons and neutrons present in the nucleus. Furthermore, the magnitude of nuclear charge is equal to the number of proton present in the nucleus. এটা এই বইতেও লেখা আছে, ঠিক আছে। হুম। এবং ডেনসিটিটাও ক্যালকুলেট করা আছে, দেখতে পাচ্ছি যা 10⁻15। ওই বা পরের দুটো মানে পরের লাস্ট ইনফরমেশনটা তোমাদের বইতে এক্সট্রা দিয়েছে, তো ওই ইনফরমেশন আমাদের খুব একটা কাজে লাগবে না। হ্যাঁ, আর যেটা ভালো কথাই মনে পড়লে যে আমি এগুলো পরে গিয়ে কম্পারিজন করতাম, কালকে যেমন খানিকটা কম্পারিজন করেছি যে অ্যাটমের রেসপেক্টে নিউক্লিয়াসের ডাইমেনশনটা কিরকম, সেরকম আরেকটা হচ্ছে যে নিউক্লিয়াসের ভিতরে মানে ডেনসিটি, নিউক্লিয়াসের ডেনসিটি নিয়ে যখন কথা এলোই, যদি আমরা বলি, ঠিক আছে, ডেনসিটি অফ নিউক্লিয়াস, ঠিক আছে, ডেনসিটি কিভাবে ডিফাইন্ড হয়? মাস বাই ভলিউম, ঠিক আছে। সো ডেনসিটি রো ইজ ইকুয়াল টু, তাহলে মাস অফ দ্য নিউক্লিয়াস ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য নিউক্লিয়াস, ঠিক আছে। এখন নিউক্লিয়াসের মাস ইজ রিলেটেড টু প্রোটনের মাস, না নিউক্লিয়াসের ভিতরে যতগুলো প্রোটন আছে এবং যতগুলো নিউট্রন আছে তাদের মাস, এবং নিউক্লিয়াসের ভলিউম অলসো রিলেটেড টু সাম সর্ট অফ রিলেটেড টু নিউক্লিয়ার নাম্বার। ওইটা ক্যালকুলেট করার জন্যই তোমাদের ওই ফর্মুলাটা এনেছে আর কি, ঠিক আছে। তো আমরা যদি এমপিরিক্যালি বোঝার চেষ্টা করি যে একটা অ্যাটমের ভিতরে, হ্যাঁ, একটা অ্যাটমের ভেতরে তিনটে পার্টিকেল তো আছে, আমরা স্কিমেটিক্যালি জেনে গেছি, যদিও আমাদের ডিসকাশনে এখনো নিউট্রনের আবিষ্কার হয়নি, কিন্তু আমরা জানি যে প্রোটন পেয়েছি আমরা, ইলেকট্রন পেয়েছি এবং নিউট্রন পেয়েছি, মানে পাবো রাদার, যদি পেয়েছি না বলতে চাই। তো প্রোটনের মাস যদি আমরা ভাবি সেটা কত, সেটা হচ্ছে 1836 বোধহয় টাইমস মাস অফ ইলেকট্রন, ঠিক আছে। আর ইলেকট্রনের মাস ইজ মাস অফ ইলেকট্রন এটা। নিউট্রনের মাস হচ্ছে 1837 বোধহয়, নাকি? কোথায় পাওয়া যাবে এটা? প্রোটনের মাস হচ্ছে, হ্যাঁ, 1836 হেভিয়ার দেন ইলেকট্রন, আর নিউট্রনের হচ্ছে 1837, ঠিক, মাস অফ ইলেকট্রন। তাহলে খেয়াল করে দেখো যে একটা অ্যাটমের টোটাল মাসের মধ্যে, ঠিক আছে, এই প্রোটন আর নিউট্রন এরাই মেজরলি কন্ট্রিবিউট করবে, ইলেকট্রনের মাসটা পাত্তাই পাবে না, ঠিক আছে। হুম, মানে আমি যদি সবচেয়ে সিম্পল ইয়েটা ধরি, হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটমে কোনো নিউট্রন থাকে না, ঠিক আছে। হাইড্রোজেন অ্যাটমে একটা প্রোটন থাকে, একটা ইলেকট্রন থাকে। এবার তুমি যদি মাসটা ক্যালকুলেট করো, একটা প্রোটনের মাস হচ্ছে 1836 ইলেকট্রনের মাসের সঙ্গে সমান, আর একটা ইলেকট্রনের মাস হচ্ছে এমই। তাহলে খেয়াল করে দেখো যে টোটাল কত হলো, 1837 এমই। এখন 1836 আর 1837 এর মধ্যে প্রায় কোনো ডিফারেন্স নেই। যখন তুমি এটা মাথায় রাখবে যে এই এমই যেটা আমরা লিখেছি, এই এমিটা
ইন দ্য অর্ডার অফ 10⁻31 কেজি। ঠিক আছে, এবার এটা যদি আমি আরো হেভিয়ার এলিমেন্ট নিই, লাইক লেটস সে লিথিয়াম, ঠিক আছে, লিথিয়াম অ্যাটম, হ্যাঁ, বা হিলিয়াম অ্যাটম, সবচেয়ে তারপরে সিম্পল দিয়ে নিই হিলিয়াম অ্যাটম। হিলিয়াম অ্যাটমে কালকে বলছিলাম যে হিলিয়াম অ্যাটমে কি কি আছে, দুটো প্রোটন আছে, দুটো ইলেকট্রন আছে, আর দুটো নিউট্রন আছে। এবার খেয়াল করে দেখো সবকটাকে যদি ইলেকট্রনের মাসের রেসপেক্টে লিখি, দুটো প্রোটনের মাস হবে 2 × 1836 মাস অফ ইলেকট্রন, প্লাস দুটো ইলেকট্রনের মাস হচ্ছে 2 me, দুটো নিউট্রনের মাস হচ্ছে, দুটো কমন নিলেই হয়ে যেত, যাই হোক বাদ দাও, 2 × 1837 me। ঠিক আছে, এইবার তুমি যদি টোটাল করো তাহলে কত হচ্ছে 1836 1837, মানে কত হবে 18 18 36 আর এদিকে 30 30 60, মানে 36 30 30 60, মানে 72 73 3673 মাল্টিপ্লাইড, 2 কমন নিলে, হ্যাঁ, মাল্টিপ্লাইড বাই 2, এত me প্লাস 2me। এবার খেয়াল করে দেখো যে এই জিনিসটার রেসপেক্টে দুটো ইলেকট্রনের মাস ইজ জাস্ট ইগনোরেবল। ঠিক আছে, উই ক্যান সেফলি ইগনোর ইট, উই ক্যান সেফলি ইগনোর ইট, তাই না? তাই তো দাঁড়াচ্ছে। হ্যাঁ স্যার। মানে আমি যদি আমাদের স্কেলে এনে ফেলি, লেটস সে একটা ইলেকট্রনের মাস হচ্ছে 1 গ্রাম, ঠিক আছে, এবার আমি বলছি যে তোমাকে আমি এরকম কত, এটা 3673, মানে 3.5 কিলো, 7 কিলো প্রায়, মানে 7 কিলোর উপরে তোমাকে আমি চাল দিয়েছি, রাইস দিয়েছি, ঠিক আছে, তার থেকে আমি 1 গ্রাম রাইস তুলে নিয়েছি কি 2 গ্রাম রাইস তুলে নিয়েছি, ভিজিবলি তার কোনো চেঞ্জ হবে? 7 কিলোস অফ রাইস, মানে এটাকে তুমি ক্যালকুলেট করে দেখো, যদি আমি ধরি, এটা তোমাদের বোঝার সাথে বলছি, যে ইফ উই টেক me ইকুয়াল টু 1 গ্রাম, ঠিক আছে, দেন এই ভ্যালুটা কত হচ্ছে, এটাকে যদি তুমি 36 ধরো তাহলে 72, তার মানে প্রায় 7.3 কেজি মতো হচ্ছে। ঠিক আছে, তাহলে 7.3 কেজির রেসপেক্টে আমি কম্পেয়ার করতে চাইছি কি, দেন 7.3 কেজি উইথ রেসপেক্ট টু, বা রেদার উল্টো করে লেখা উচিত, 2 গ্রাম উইথ রেসপেক্ট টু 7.3 কেজি। এই 2 গ্রামের কোনো ভ্যালু আছে? মানে 2 গ্রাম আমি বাদ দিলাম কি রেখে দিলাম, এতে কিছু যায় আসে? বলো। না স্যার। মানে বুঝে বলছো তো? মানে আমি বলছি বলে আমাকে এগ্রি করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। না না স্যার। না বুঝিনি। মানে হিলিয়াম যেটা সেকেন্ড সিম্পলেস্ট অ্যাটম, তার ক্ষেত্রে এই অবস্থা। এবার তুমি যদি আরো হেভিয়ার অ্যাটম নাও, যেখানে মেবি 20 30, তাহলে আরো সিনারিটা আরো ওইদিকে স্কিউড হয়ে যাবে। তুমি বলছো যে 100, মানে 100 কেজির একটা জিনিস থেকে আমি হয়তো 30 গ্রাম তুলে নেবো, ঠিক আছে, ওই 30 গ্রাম থাকলেও কিছু যায় আসে না, চলে গেলেও কিছু যায় আসে না। ওই জন্য আমরা একটা অ্যাপ্রক্সিমেশন করি, সেটা হচ্ছে যে আমরা ধরি যে মাস অফ অ্যাটম ইজ নিয়ারলি ইকুয়াল টু দ্য মাস অফ নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। ঠিক আছে, এখন এই নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ নিউট্রন, এটাকে একসাথে একটা নাম দেওয়া হয়েছে, জানো কেউ? এটাই কি বলা হয়, নাম্বার অফ প্রোটন এবং নাম্বার অফ নিউট্রনকে একসাথে? স্যার মাস নাম্বার। হ্যাঁ, এক্সাক্ট। এবং এটাকে মাস নাম্বার বলাই হচ্ছে ওই কারণে, কারণ ভিজিবলি কেউ যদি একটা অ্যাটমের নাম্বার অফ প্রোটন নাম্বার আর নিউট্রন নাম্বার, এই দুটো নাম্বার জেনে যায়,
তাহলে সেখান থেকে সে ওই অ্যাটমটার মাস মোটামুটি অ্যাকুরেটলি বের করে দিতে পারবে, যেহেতু ইলেকট্রনের মাস কন্ট্রিবিউটই করছে না। ঠিক আছে, এটা নিয়ে আরো আমরা মানে কথা বলবো, মোর অন দিস লেটার অন। ঠিক আছে, সো দিস ইজ কল্ড মাস নাম্বার এ। ঠিক আছে, এবার তাহলে চিন্তা করে দেখো যে মাস অফ দ্য নিউক্লিয়াস ইজ এসেনশিয়ালি মাস অফ দ্যাট অ্যাটম। মানে একটা অ্যাটমের মাস যা, সেটা সবটাই কোথায় কনসেন্ট্রেটেড? নিউক্লিয়াসে। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি বলছি? বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? স্যার বোঝা যাচ্ছে। আচ্ছা, সো মাস অফ দ্য অ্যাটম is essentially confined মানে ভুল লিখলাম না, CONFINED, confined within নিউক্লিয়াস। নিউক্লিয়াসেই ওর মাস আছে, মানে অ্যাটমটার গোটা মাস যা বলা যা, আর শুধু নিউক্লিয়াসের মাস বলা যা, মোটামুটি সেম। ঠিক আছে, মানে যেটুকু ডিফারেন্স হবে দ্যাট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে যে, ইফ দিস ওয়ান, 2 নম্বর হচ্ছে যে আমরা দেখেছি যে দ্য সাইজ অফ দ্য নিউক্লিয়াস ইজ ভেরি ভেরি, কত অর্ডারটা কালকে বের করেছিলাম, কত? দ্য সাইজ অফ দ্য নিউক্লিয়াস ইজ ভেরি স্মল with respect to the size of the atom। ঠিক আছে, ঠিক আছে, the size of the nucleus is very small with respect to size of the atom। ঠিক আছে, এবার যেটা ব্যাপার কি বলছিলাম, ভুলে গেলাম। স্যার হ্যাঁ হ্যাঁ, হাইড্রোজেনের অ্যাটমের ক্ষেত্রে হুম, প্রোটনটা তো হচ্ছে ইলেকট্রন থেকে 1836 টাইমস বেশি বড়, তাহলে আমরা ইলেকট্রনটাকে কেন কনসিডার করছি? কেন কনসিডার করছি হ্যাঁ, না, করছি না তো, আমি ওটাই বোঝানোর চেষ্টা করলাম। মানে এক্ষেত্রেও আমরা বাদ দিয়েছি, এই যে এখানে কোথাও একটা লিখলাম না, যে এই যে মানে আমি যদি চিন্তা করি যে হাইড্রোজেন অ্যাটমের টোটাল মাসটা ইট ইজ 1836 অফ এমই প্লাস এমই। এবার এই এমিটা যদি বাদও দিই, ইট ডাজেন্ট ম্যাটার, বিশেষ করে যখন এমির ভ্যালুটা ইন দ্য অর্ডার অফ 10⁻31। ঠিক আছে, আচ্ছা। সো ইট ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, ওটাই বলেছিলাম, ওটা বলে আরো আরো ক্লিয়ারলি বোঝানোর জন্য আমি হিলিয়াম অ্যাটমের ক্ষেত্রে গিয়েছিলাম, যেখানে নিউট্রনটাও থাকবে। ঠিক আছে, বাট ওটা ওখানেও সত্যি। হ্যাঁ, এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে কি বলছিলাম, হ্যাঁ, দ্য সাইজ অফ দ্য নিউক্লিয়াস ইজ ভেরি স্মল উইথ রেসপেক্ট টু সাইজ অফ দ্য অ্যাটম। অর্ডারটা কত বের করেছিলাম কালকে তোমাদের খাতায়? পেলে খাতায়? কালকে অর্ডারটা ক্যালকুলেট করলাম যে কত, 10⁵ টাইমস বোধ হয়, নাকি? হ্যালো? খাতা আনতে গেছে। ও আচ্ছা, আচ্ছা, 10⁵ তাই তো? 10⁵ তো?
হ্যাঁ স্যার। হুম, 10⁵ টাইমস এখানে লিখে রাখলাম, ঠিক আছে। তার মানে চিন্তা করে দেখো যে আমাদের দুনিয়ার চারিদিকে যেসব ঠিক আছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ, তো অ্যাটম, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের চারপাশে যেসব অবজেক্ট আছে, লেটস সে আমি যদি আয়রন নিই, এখন আয়রনের ডেন্সিটি ইজ নিয়ারলি ইকুয়াল টু আয়রনের একটা অ্যাটমের ডেন্সিটি। একটু আলাদা হয়, সেটা অন্য কারণে হয়, সেটা আমরা এখানে ডিল করছি না। বাট আমরা যদি চিন্তা করি যে একটা আয়রন অ্যাটমের যে ডেন্সিটি, আয়রনের ডেন্সিটি আমরা যে আয়রন হাতে পাই তার ডেন্সিটি নিয়ার অ্যাবাউট সেম হবে। কিন্তু মজাটা হচ্ছে যে আয়রনের অ্যাটমের ভিতরের যে টোটাল মাসটা, মানে আয়রনের একটা অ্যাটমের যে টোটাল মাসটা, সেই মাসটা কোথায় কনফাইন? শুধুমাত্র নিউক্লিয়াসে, তাই তো? হ্যাঁ স্যার। মানে আমি কি বলছি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। মানে আমি যদি আয়রনের একটা ব্লক নিই, লেটস সে দিস ইজ আ আয়রন ব্লক, এর ডেন্সিটি, এর ডেন্সিটি ইজ নিয়ারলি সেম হবে যে ডেন্সিটি অফ আয়রন অ্যাটম, ঠিক আছে, আয়রন অ্যাটম। এবার আয়রন অ্যাটমের ডেন্সিটি বলতে আমি কি বুঝি? আমি বুঝি মাস অফ আয়রন, মাস অফ আয়রন অ্যাটম ডিভাইডেড বাই ভলিউম অফ আয়রন অ্যাটম, ঠিক আছে, ভলিউম অফ আয়রন অ্যাটম, ঠিক আছে। এবার যদি আমি চিন্তা করি যে মাস অফ আয়রন অ্যাটম আমি কিছু একটা দিয়ে দিলাম, লেটস সে মাস অফ আয়রন অ্যাটম ইজ MFe, আর ভলিউম অফ আয়রন অ্যাটম হচ্ছে, লেটস সে আমি যদি বলি যে VFe লিখি। এবার চিন্তা করে দেখো, আমরা যদি আয়রন অ্যাটমকে একটা স্ফেরিক্যাল জিনিস ধরি, তাহলে স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা জানো? এটা যদি তার রেডিয়াস হয়, স্ফিয়ারের ভলিউমের রেডিয়াস জানো, এই ফর্মুলা জানো? জানি না, জানি না। স্যার পাই আর কিউব। πr³ না, 4/3 πr³। ও। এটা তো, এবার লেটস সে এটা একটা আমার আয়রন অ্যাটম, তাহলে এটা যদি আয়রন অ্যাটম হয়, এটা ধরলাম আয়রন অ্যাটমের রেডিয়াস, তার এর ভলিউমটা কত হবে? 4/3 π আর Fe তার হোল কিউব, ঠিক আছে, এটা। তাহলে এটা এখানে বসিয়ে দিই, ME 4/3 π আর Fe হোল কিউব, ঠিক আছে। মানে তোমাদের বইতে যে ক্যালকুলেশনটা করে দেওয়া আছে ওটা অনেক কিছু বড় সড়ো দিয়ে কি সব ফর্মুলা ওই সোহিনী বললো, ওটা ছাড়াও আমরা এটা রিয়েলাইজ করতে পারি যে কেন আমরা যেসব অবজেক্ট দেখি তার থেকে অনেক বেশি ডেন্স শুধু নিউক্লিয়াসের ডেন্সিটি, সেটা আমরা আয়রন দিয়ে দেখার চেষ্টা করছি, এটা যে কোনো ক্ষেত্রেই সত্যি। তাহলে আমরা কি করলাম? আমরা একটা আয়রন অ্যাটমের ডেন্সিটি বের করার চেষ্টা করলাম। এবার আমরা জানি যে আয়রন অ্যাটমের টোটাল মাসটা নিউক্লিয়াসের মধ্যেই বসে আছে। তাহলে আয়রন, এই আয়রন অ্যাটমটা নিউক্লিয়াসের ডেন্সিটি যদি বের করতে চাই তাহলে কি হবে? ডেন্সিটি, লেটস এটা অন্য কালার ইউজ করি, ডেন্সিটি অফ নিউক্লিয়াস অফ আয়রন অ্যাটম, ঠিক আছে। আয়রন অ্যাটমের নিউক্লিয়াসের ডেন্সিটি বের করছি, ρ(NFe) লিখলাম, ঠিক আছে। দ্যাট উইল বি ইকুয়াল টু মাস, কি হবে বলো তো মাসটা? বলো, কি বলতে পারবে মাসটা কি হবে?
Number of neutrons plus number of protons. দ্যাট ইজ এসেনশিয়ালি মাস অফ দ্য, মানে এই মাসটা এইটাই হবে, এমএফই হবে, তাই না? হ্যাঁ। কারণ অ্যাটমের মাস যা, নিউক্লিয়াসের মাস নিয়ারলি সেম, তাহলে হ্যাঁ। মাসটা চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হবে ভলিউমটা, ঠিক আছে? সো মাস, এটাও মাস অফ আয়রন অ্যাটম, এফি অ্যাটম, ডিভাইডেড বাই ভলিউম অফ, এক্ষেত্রে ভলিউম অফ হোয়াট হয়ে যাবে? এক্ষেত্রে ভলিউম অফ হোয়াট? নিউক্লিয়াস। নিউক্লিয়াস, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা নিউক্লিয়াসকেও একটা এগেইন স্ফেরিক্যালি সিমেট্রিক, মানে স্ফিয়ার হিসেবে ক্যালকুলেট করবো, ঠিক আছে? সো এটা আমার আয়রন অ্যাটমটা ছিল, ঠিক? হ্যাঁ, দাঁড়াও আসছি, এক সেকেন্ড একটু ধরো তো। আচ্ছা তো সবাই, হ্যাঁ স্যার। তো আবার আমরা আসি। তো এটা আমাদের আয়রন অ্যাটমটা ছিল। এখন ভলিউম অফ নিউক্লিয়াস বের করার জন্য আমি নিউক্লিয়াসকেও একটা স্ফেরিক্যাল অবজেক্ট হিসেবেই ধরছি, ঠিক আছে? উইথ রেডিয়াস অফ মেবি উইথ রেডিয়াস অফ, এইটা ছিল হচ্ছে আর এফি, আর এটা রেডিয়াসটা আমি নিলাম লেটস সে আর এফি ওপরে এন, ঠিক আছে? তাহলে একই রকম ভাবে ক্যালকুলেট করি। তাহলে এবার আমি যদি চিন্তা করি, তাহলে মাস অফ এফি আমি কত ধরেছি? এম, এম এফি, নট এম ই, এম এফি। তাহলে এটাও এম এফি হলো, ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য নিউক্লিয়াস। তাহলে ভলিউম অফ দ্য নিউক্লিয়াস এক্ষেত্রে আমরা কি লিখবো, কেউ একজন বলো? বলো কেউ একজন, সোহিনী বলো। জানি না। এই আগের বার যেরকম লিখলাম, মানে আমি নিউক্লিয়াসকেও একটা স্ফেরিক্যাল অবজেক্ট হিসেবে ধরছি উইথ রেডিয়াস অফ আর এফি এন, ঠিক আছে? মানে এইটা আমি একটু বড় করে লিখি, আর এফি এন। মানে আয়রন অ্যাটমের রেডিয়াস বের করার, সরি, আয়রন অ্যাটমের ভলিউম বের করার সময় আমরা কি করেছিলাম, যে আয়রন অ্যাটমের রেডিয়াস ছিল আর এফি, তাহলে ওটাকে একটা স্ফেরিক্যাল অবজেক্ট ধরে, মানে একটা বল ধরে তার ভলিউম ক্যালকুলেট করেছিলাম। তাহলে এক্ষেত্রে নিউক্লিয়াসকেও আমি একটা স্ফেরিক্যাল অবজেক্টই ধরছি, ধরে তার আমি ভলিউম বলি ক্যালকুলেট। হ্যাঁ বলো। স্যার 4/3 পাই ইন্টু আর এফি ওপরে এন এর হোল কিউব। ভেরি গুড, ঠিক ঠিক, এটা। হুম। এইবার দেখো খেয়াল করে, যে এই আর এফি, এই আর এফি আর এই আর এফি এন এর মধ্যে একটা রিলেশন আমরা অলরেডি জানি। কি রিলেশন বলো তো? আর এফি মানে কি? হ্যাঁ বলো বলো। আর এফি মানে হচ্ছে রেডিয়াস অফ আয়রন অ্যাটম, হ্যাঁ, আর 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 এফি এন মানে হচ্ছে রেডিয়াস অফ নিউক্লিয়াস অফ আয়রন অ্যাটম। হ্যাঁ, এবার এদের মধ্যে রিলেশন আমরা জানি কোনো? আর এফি হচ্ছে 10⁵ ইন্টু আর এফি টু দি পাওয়ার এন। ভেরি গুড, দিস ওয়ান, ঠিক আছে। আমি এখানে ইকুয়াল টু না ইউজ করে অ্যাপ্রক্সিমেট সাইন ইউজ করলাম, কারণ আমরা তো এক্স্যাক্টলি আয়রন অ্যাটমের ইয়ে নিয়ে বলছি না, আমরা এই 10⁵টা একটা মোটামুটি একটা ক্যালকুলেশন, ওই জন্য আমি এখানে ইকুয়াল টু ইউজ না করে অ্যাপ্রক্সিমেট সাইন ইউজ করলাম। ওই ইলেকট্রনেরটা তো বাদ দিয়ে হ্যাঁ হ্যাঁ, ওই ইলেকট্রনটা তো বাদ দিয়ে দিয়েছি। না না, সেটা এখানে ইম্পর্টেন্ট না, আমরা তো এখানে সাইজ নিয়ে কথা বলছি, ইলেকট্রন না। আমি বলছি এই যে 10⁵টা আমরা ক্যালকুলেট করেছিলাম গতকাল, সেটা তো অনেকগুলো অ্যাপ্রক্সিমেশনের উপর দাঁড়িয়ে করেছিলাম, আমরা তো এক্স্যাক্টলি আয়রন অ্যাটমের রেডিয়াসের তুলনাটা করিনি।
না, যে আয়রন অ্যাটমের রেডিয়াস আর আয়রন অ্যাটমের নিউক্লিয়াসের রেডিয়াস এই দুটোর মধ্যে এক্সাক্ট ডেটা নিয়ে তো ক্যালকুলেট করিনি, আমরা একটা ওটা অ্যাপ্রক্সিমেটলি ওই ক্যালকুলেট করে, অ্যাপ্রক্সিমেট। হ্যাঁ ওই জন্য আমি রিলেশনটা অ্যাপ্রক্সিমেট দিয়ে করলাম। তাহলে এবার এখানে যদি আমি দুটো নাম্বার দিয়ে দিই, লেটস সে দিস ইজ মাই 1 নম্বর ইকুয়েশন, দিস ইজ মাই 2 নম্বর ইকুয়েশন, তাহলে এই এবং এটা যদি আমার 3 নম্বর ইকুয়েশন হয়, তাহলে 1 2 3 তিনটাকে যদি আমি কম্বাইন করি, 1 and 2 and 3, এটাকে যদি আমি কম্বাইন করি, কম্বাইন করলে কি হবে? আমরা এইভাবে ভাবি, ডেনসিটি অফ, আচ্ছা এখানেই লিখি প্রথম লাইনটা, ডেনসিটি অফ এফি, ওপরে এন দিলাম, নিউক্লিয়াস, ঠিক আছে, ডেনসিটি অফ নিউক্লিয়াস অফ এফি ইজ ইকুয়াল টু, কি পেয়েছিলাম ফর্মুলাটা, মাস অফ এফি ডিভাইডেড বাই 4/3 পাই আর এফি এন ছিল না, সেটা ইজ ইকুয়াল টু, আমরা এখানে এই 3 নম্বরটা বসিয়ে দিতে পারি, বসালে কি হবে, স্যার আর FEN 10⁵ 10⁻⁵ হবে, এফি এনটাকেই রিপ্লেস করছি, বোঝা গেল না, এইটাকে রিপ্লেস করছি, এটা ইজ ইকুয়াল টু কি হবে, এটা এইদিকে ডিভাইড হয়ে যাবে না, কি বোঝা গেল না? হ্যাঁ স্যার। হুম স্যার বুঝতে পেরেছি। হুম তাহলে এবার আমরা যদি এটাকে সিম্পলিফাই করি, কি দাঁড়ায় দেখি, তাহলে ওপরে থাকলো এম এফি, নিচে হলো 4/3 পাই আর এফি হোল কিউব ইন্টু 10⁻⁻15, or এম এফি 4/3 পাই আর এফি হোল কিউব ইন্টু 10⁻15, ঠিক আছে, এইটা কি বলতো, এই জিনিসটা চেনা লাগছে, স্যার এটা তো ডেনসিটি অফ আয়রন অ্যাটম। ভেরি গুড, এই তো ডেনসিটি অফ আয়রন অ্যাটম, এখানে আমরা কোনো নাম দিইনি তখন, তো দিইনি একটা, so row of iron atom. So we derive the relation that density of iron nucleus is equal to density of iron atom multiplied by 10⁻15. দেখো এটাই সোহিনী বলার চেষ্টা করছিল। মাল্টিপ্লাই করলে তো ওটা আরো বড় হয়ে যাবে। পিএফইটা মানে কে বুঝলাম না আমি কি বলতে চাইছি, আমি কি লিখে দেবো ডেসক্রিপশনে কোনগুলো কি কি? দিস ইজ দ্য ডেনসিটি অফ আয়রন নিউক্লিয়াস, this is the density of iron, and this is, oh এটা আবার কি হলো, এটা তো 10⁻15, ঠিক আছে, স্যার হ্যাঁ এবার বলো কি বলছো। ডেনসিটি অফ আয়রন নিউক্লিয়াস যেটা, হুম ওইটা যদি ডেনসিটি অফ আয়রন ইন্টু 10⁻15 খাটালে তো ওইটা ডেনসিটি অফ আয়রন নিউক্লিয়াসটা ডেনসিটি অফ আয়রন থেকে বড় হবে। দ্যাট ইজ দ্য প্রিসাইজ প্রপোজিশন, দ্যাট ওয়াজ দ্য প্রিসাইজ প্রপোজিশন অফ সোহিনী, তাই তো সোহিনী তো এটাই বলেছিলে রিড আউট করে, হ্যাঁ স্যার। হুম ওই যে আমিও তো তারপরে কোথা থেকে রিড আউট করলাম যে আহ, কোথায় পড়লাম যেন, আমার বইতে পড়লাম না ওর বইতে পড়লাম,
এই যে obviously the density of the nucleus is about 10 to the power 15 times greater than that of any solid material. এবার আচ্ছা এটা আমরা আয়রন দিয়ে করলাম, এটা যে কোনো অ্যাটমের ক্ষেত্রেই সত্যি। আবার এই এই সকল অ্যাটম দিয়েই আমাদের আশেপাশের দুনিয়া তৈরি, যে কোনো অবজেক্ট তৈরি। তার মানে আমাদের আশেপাশের দুনিয়ায় যে সবচেয়ে ডেন্সড অবজেক্টটা পাওয়া যায় তার থেকেও নিউক্লিয়াসের ডেন্সিটি 10 to the power 15 টাইমস বেশি, ঠিক আছে, হেভিলি স্যার, ডেন্সড। স্যার আপনি একটু ক্যালকুলেশনটা দেখাতে পারবেন? এর এটা আগেরটা, এর আগের ক্যালকুলেশন, ক্যালকুলেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না স্যার, এটার পরে যেটা লাস্ট ক্যালকুলেশনটা করলেন। এই পার্টটা। হ্যাঁ স্যার। এটা কিছুই নাই, যে আয়রনের নিউক্লিয়াসের যে ফর্মুলাটা পেয়েছিলাম সেখানে তো আয়রনের নিউক্লিয়াসের রেডিয়াসটা ছিল, এবং আমরা হ্যাঁ জানি যে আয়রনের নিউক্লিয়াসের রেডিয়াস ইন্টু 10⁵ হচ্ছে আয়রনের রেডিয়াস। তাহলে আমি হ্যাঁ উল্টো করে লিখে এটা বসিয়ে এই জেনে কি ডিরাইভ করলাম, দেখে নাও। স্যার, এই যে PFEN ইজ ইকুয়াল টু PFE ইন্টু 10⁵15, এটা অ্যাপ্রক্স না? হ্যাঁ অ্যাপ্রক্স, ঠিক ঠিক, সেটা আচ্ছা অ্যাপ্রক্স, এগুলো সবই অ্যাপ্রক্স। ঠিক আছে স্যার। আমরা তো এক্সাক্ট ডেটা দিয়ে ক্যালকুলেট করছি না, কেন? ঠিক আছে, আর এটা পি নয়, দিস ইজ রো, ঠিক আছে, রো, গ্রিক লেটার রো, ঠিক আছে। না তোমাদের গ্রিক লেটারটা দিস ইজ আওয়ার গ্রিক অ্যালফাবেট সেট, ঠিক আছে। এটা জাস্ট এ, মানে এটা হচ্ছে স্মল আর ক্যাপিটাল আছে, ঠিক আছে। হুম, সো এ, এইটা হচ্ছে আমরা যেটা এ লিখি গ্রিকে ওটা এ বলে, কিন্তু পরে হচ্ছে আলফা। স্মল আলফাটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যেটাকে আলফা বলি, ঠিক আছে। বিটা বি এর মতোই দেখতে, মানে বি তো পড়ে না, ওরা পরে বিটা, এবং স্মল বিটাটা হচ্ছে বিটার মতো দেখতে। দেন হচ্ছে গামা, হ্যাঁ, ক্যাপিটাল গামা হচ্ছে এরকম, আর স্মল গামা হচ্ছে এরকম, ঠিক আছে। তারপর হচ্ছে ডেল্টা, ক্যাপিটাল ডেল্টা হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের মতো, আর স্মল ডেল্টা হচ্ছে এরকম, কর্নেকার ডেল্টা। তারপর হচ্ছে এপসিলন, এপসিলন ক্যাপিটাল এপসিলন হচ্ছে ই এর মতো, স্মল এপসিলন হচ্ছে এটা। দেন জিটা, এটা জেড এর মতো বড়, মানে ক্যাপিটাল জিটা বড় ইয়ের মতো, আর এইটা এরকম, ঠিক আছে, মানে ইটস লাইক সামথিং লাইক এরকম, ঠিক আছে। তারপরে ইটা আছে, আলফা বিটা গামা ডেল্টা এপসাইলন জিটা ইটা থিটা আয়োটা কাপ্পা, এই যে এই কাপ্পার কথা কালকে বলছিলে কে একটা, ঠিক আছে। ল্যামদা, আমি বলছিলাম। হ্যাঁ ল্যামদা, মিউ, নিউ, জাই, ওমিকন, পাই, হুম, রো, এই যে দিস ইজ রো। ক্যাপিটাল রো হচ্ছে পি এর মতো, স্মল রো হচ্ছে এরকম, ঠিক আছে। তারপর হচ্ছে সিগমা, সিগমার আবার তিনটে রিপ্রেজেন্টেশন আছে। দিস ইজ ক্যাপিটাল সিগমা, যেটা আমরা সামেশনের ক্ষেত্রে ইউজ করি, হয়তো তোমরা দেখে থাকতে পারো। এটা হচ্ছে স্মল সিগমা, আর আরেকটা হচ্ছে এরকম একটা রিপ্রেজেন্টেশন আছে সিগমার, ঠিক আছে। তারপরে হচ্ছে টাউ, আপসিলন, ফাই, কাই, সাই, ওমেগা, এই কটা, ঠিক আছে। তো এটা দেখে রাখলে পরে বিভিন্ন জায়গায় সায়েন্স পড়তে গিয়ে এই লেটার গুলো চোখে পড়বে, ঠিক আছে। আলফা বিটা গামা তো পড়বেই, আস্তে আস্তে ডেল্টা এপসিলন জিটা ইটা থিটা সবই পড়বে, ঠিক আছে। পাই, পাই তো খুবই কমন, ঠিক আছে। তো যাক, যেটা একটা সাইড টক বললাম। আচ্ছা, আমরা আবার আমাদের তাহলে আমরা বুঝতে পেরেছি যে কেন নিউক্লিয়াসের ডেন্সিটি বলা হচ্ছে যে আমাদের নোন অবজেক্টের ডেন্সিটি থেকে 10⁵ টাইমস গ্রেটার। সেটা একটা সিম্পল ক্যালকুলেশন দিয়ে যে বোঝা যায়, সেটা আমরা ধরতে পেরেছি আশা করি। ধরতে পেরেছি না পারিনি? পেরেছি স্যার। তো পেরেছি। বেশ 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 বেশ।
তাহলে কালকে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে যে থমসন থমসন প্লাম পুডিং মডেল ছিল, যেখানে বলা হচ্ছিল যে একটা পুডিং এর মতো পজিটিভ চার্জ আছে, তার মধ্যে যেই ফ্রুটস এর ওই ছোট ছোট টুকরোগুলো যেরকম গেঁথে থাকে পুডিং এ, সেরকম ভাবে ইলেকট্রন গুলো ওই পজিটিভ চার্জের কেকটার মধ্যে গেঁথে আছে। এই মডেলটাকে ডিবাঙ্ক করতে, বা এই মডেলটাকে ডিবাঙ্ক বা জাস্টিফাই যে কোনো একটা করতে রাদারফোর্ড নামে, এবং রাদারফোর্ড একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করে, সেটা আমরা ডিটেলে গতকাল বলেছি। তাতে কোনো প্রশ্ন আছে কি? না স্যার। আচ্ছা, ভেরি গুড। তো সেটা ডিটেলে বলেছি। তার থেকে যে অবজারভেশন গুলো আসে, সেই অবজারভেশন গুলোকে অ্যাকাউন্ট করে রাদারফোর্ড তারপরে একটা নতুন মডেল দেয়, যেটা দিয়ে কালকে ক্লাস শেষ করেছিলাম। দ্যাট ইজ কল্ড রাদারফোর্ডস নিউক্লিয়ার মডেল। ঠিক আছে, সেটা কি কি বলো, তোমরা পড়েছো তো মনে হয় একটু একটু। বেসিক প্রপোজিশনটা কি ছিল? মাঝখানে নিউক্লিয়াস আর ইলেকট্রন চারপাশে ঘোরে। ঠিক ঠিক, মানে রাদারফোর্ড অনেকটা সোলার সিস্টেমের মডেলটাই নিচ্ছে, যেহেতু ও দেখে নিয়েছে ওর এক্সপেরিমেন্টে যে অ্যাটমের বেশিরভাগ জায়গায় আসলে ভয়েড, ফাঁকা, শুধু একটা ছোট্ট কনফাইন স্পেসে ওর পুরো পজিটিভ চার্জটা রয়েছে। ফলে ও যে মডেলটা মানে বানানোর চেষ্টা করছে সেটা হচ্ছে খানিক এরকম, যে এর একটা পজিটিভ চার্জওয়ালা নিউক্লিয়াস আছে, আর তার চারিদিকে ইলেকট্রনটা অনেকটা সানের চারপাশে যেরকম বিভিন্ন প্ল্যানেট গুলো ঘুরে বেড়ায়, সেরকম অরবিট করে করে ইলেকট্রনটা ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, এবং এটা ঘুরে বেড়াতে পারছে কি করে? ওর প্রপোজিশনটা হচ্ছে সিম্পল, যে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াস আর একটা ইলেকট্রন হলে পরে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, আর নিউক্লিয়াসের চার্জ হচ্ছে পজিটিভ। ঠিক আছে, এটা এখানেই খানিকটা আমি বলে দিই, এটা আমাদের বোর্ডের থিওরিতে লাগবে। আজকে হয়তো বোর্ডের থিওরি আমরা পড়ে উঠতে পারবো না, কিন্তু পরের দিন তো পড়বোই আর কি। ফলে সেখানে আমরা লাগবে, এটা একটু একটু সাইড নোট হিসেবে ডিরাইভ করে দিই কোথাও একটা। সেটা হচ্ছে যে তোমরা কি মানে কুলম্বিক অ্যাট্রাকশন সম্পর্কে কিছু পড়েছো? কুলম্বের সূত্র বা সামথিং লাইক দ্যাট? না স্যার। আচ্ছা, ওকে। সো হ্যাঁ। ওই যে ইলেকট্রনের চার্জ কি যেন ছিল, কালকে সোহম বলছিল? স্যার -1.602 into 10⁻⁻19 কুলম্ব। কুলম্ব। এই কুলম্ব হচ্ছে এই একদম আর্লি স্টেজে, মানে কুলম্ব বহু পুরনো। ঠিক আছে, প্রথম যখন ইলেকট্রিসিটি, চার্জ এগুলো নিয়ে মানুষের জ্ঞান জন্মাচ্ছে, তখন কুলম্ব একটা বেসিক ল দিয়েছিল যে দুটো চার্জের মধ্যে, দুটো পয়েন্ট চার্জের মধ্যে অ্যাট্রাকশন বা রিপালশন কিরকম হবে, সেইটাকেই বলা হয় হচ্ছে কুলম্বস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ঠিক আছে, ওই জন্যই চার্জের এককটাকে ওর নামে দেওয়া হয়েছে। ঠিক আছে, কুলম্বস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন। হ্যাঁ, হ্যাঁ বলো। বলছিলাম যে নিউটনের আবিষ্কার কিভাবে হলো? এখন আসিনি, আমরা আসবো। মানে আমরা শুধু এইটুকুতে এসেছি যে রাদারফোর্ড ওর মডেলটা দেওয়ার পর এটা বুঝতে পেরেছিল যে মাসে মিলছে না, ফলে দেয়ার উইল বি সাম পার্টিকেল যেটা কোনো ইলেকট্রিক্যাল চার্জ নেই, সো ইট ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল, দ্যাট ইজ ওয়াই আমি ধরতে পারছি না, বাট ইট হ্যাজ সাম মাস। এইটুকু জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আমরা তো সায়েন্সটাকে হিস্ট্রির সাথে সাথে চলছি, ফলে আমরা এখনো, যদিও বইতে নিউট্রনের আবিষ্কার আগেই দেওয়া আছে, হুম, বইয়ের মতো লিখেছে না, আমি যেভাবে বলার চেষ্টা করছি সেখানে নিউট্রনকে আমরা মোটামুটি একটুখানি সেই জায়গা থেকে ডিল করবো যেখানে গিয়ে আমরা নিউট্রনকে আহ দেখার মতো জায়গায় আসবে, মানে মানুষ যেখানে যেই সময় দেখেছে। রাদারফোর্ডের মডেলের সময় কিন্তু নিউট্রনের কোনো কনসেপ্ট ছিল না, একটা আন্দাজ ছিল, একটা গেস ছিল, কিন্তু কোনো কনসেপ্ট ছিল না। ঠিক আছে, হুম, তো যাই হোক, কুলম্বস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন কি বলছে? বলছে যদি দুটো পয়েন্ট চার্জ থাকে, ঠিক আছে, পয়েন্ট চার্জ মানে হচ্ছে যে চার্জের কোনো কোনো ভলিউম বা কিছু নেই, জাস্ট একটা পয়েন্টে চার্জ। ঠিক আছে,
সো দুটো পয়েন্ট চার্জ যদি থাকে Q1 and Q2, ঠিক আছে? এবার এটা যা খুশি হতে পারে, লেটস সে প্লাস Q1, আমি সেটাতে পরে যাচ্ছি। দুটো পয়েন্ট চার্জ আছে Q1 and Q2, এবং এই দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স হচ্ছে R। তাহলে কুলম্ব বলছে যে এই দুটো চার্জের মধ্যেকার যে ফোর্স, ঠিক আছে, দ্য ফোর্স বিটুইন দিস টু চার্জেস, সেটা যদি F হয়, ঠিক আছে, তাহলে এই F is proportional to Q1, F is proportional to, প্রপোর্শনাল বুঝি তো আমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তো ভালোই। Q1 Q2, এবং this force is also proportional to 1/r², ঠিক আছে? অর্থাৎ যে দুটো পয়েন্ট চার্জ আছে সেই পয়েন্ট চার্জের পরিমাণের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, এবং তাদের মধ্যেকার যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে? সো সবকটা প্রপোর্শনালকে এক জায়গায় করে দিলে কি হবে? F is equal to Q1 Q2/r², ঠিক আছে? where Q1 বুঝলাম না Q2, কি বুঝলে না? স্যার, ওই F is equal to Q1 Q2/r² কি করে হবে? আমি ইকুয়াল টুটা ভুল লিখেছি, এইটা প্রপোর্শনালিটি হবে। এবার বুঝলে? কিন্তু Q1 Q2 কেন হবে? ওই সমস্ত প্রপোর্শনালিটিকে একসাথে ইয়ে করে দেওয়া যায় তো, মানে মাল্টিপ্লাই। না না, যেটাকে কি বলে জানো, টার্মটা ভুলে গেলাম। মানে যদি F is proportional to Q1 হয়, যদি F is proportional to Q2 হয়, এবং F is proportional to 1/r² হয়, that means F is proportional to Q1 into Q2/r²। মানে আমি সমস্ত সিঙ্গুলার প্রপোর্শনালিটি গুলোকে একসাথে ক্লাম্প করে দিতে পারি। মানে মাল্টিপ্লাই। হ্যাঁ, মাল্টিপ্লাই, একদম মাল্টিপ্লাই টু মাল্টিপ্লাই, ঠিক আছে? হ্যাঁ, সো ওয়ার Q1 Q2 আর the amount of point charges and R is the distance between two, ঠিক আছে? এই দুটোর ভেতরকার ডিস্টেন্স, ঠিক আছে? হলো। এবার খেয়াল করে দেখো, এখান থেকে তিনটে করলারি আমরা যেতে পারি, ঠিক আছে? তিনটে কনক্লুশন, তিনটে কেস, ঠিক আছে? এক নম্বর কেস হচ্ছে, যদি মানে আমরা যেটা বাই নোশন জানি যে দুটো পজিটিভ চার্জ নিজেদেরকে অ্যাট্রাক্ট করে, এই সরি রিপেল করে, দুটো নেগেটিভ চার্জ নিজেদেরকে রিপেল করে, আর একটা পজিটিভ একটা নেগেটিভ নিজেদেরকে অ্যাট্রাক্ট করে। দেখো সেটা বাই ম্যাথমেটিক্যাল নোশন আসবে। আচ্ছা, এখান থেকে যেটা করতে পারি, এটা জানো তো, প্রপোর্শনালিটিতে সরালে পরে একটা কনস্ট্যান্ট আনতে হয়। হ্যাঁ স্যার। তাহলে আমি জাস্ট এখানে একটা কনস্ট্যান্ট আনছি, এই কনস্ট্যান্টটা সম্পর্কে আমরা কিছুই বলছি না আপাতত, তো এমনি থাকবে Q2/r²। এবার ভাবো, এক নম্বর কেস হচ্ছে যখন Q1 প্লাস Q2 ও প্লাস, ঠিক আছে? তাহলে ফোর্সটা কি হয়ে যাবে? ফোর্স ইজ ইকুয়াল টু K ইন্টু Q1 Q2/r², ঠিক আছে? তার মানে দেখো ফোর্সটা পজিটিভ, ঠিক আছে? এই ফোর্স পজিটিভ মানে, এটা আমি এখন বলে দিচ্ছি, শুনে নাও, তোমরা নিশ্চয়ই মেকানিক্স যখন ভালো করে পড়বে এটা পড়বে, যে ফোর্স যদি পজিটিভ হয়, দ্যাট মিনস এইখানে একটা রিপালসিভ ইন্টারাকশন রয়েছে, ঠিক আছে? কারণ ফোর্সের যদি, যাই হোক জটিলতায় গিয়ে লাভ নেই, ঠিক আছে? সেম অ্যাজ দেখো, যদি এটা এই, তার মানে এই যে ফোর্সের পজিটিভ নেচারটা, এটাই তোমায় বলে দিচ্ছে যে একটা প্লাস Q1 চার্জ এবং প্লাস Q2 চার্জ একে অপরকে রিপেল করবে, ঠিক আছে? আবার যদি 2 নম্বর কেস ভাবি, যেখানে
এটা তো 50 রিপেল করছে, তাহলে এটা পজিটিভ কি করে হচ্ছে? কোনটা? এটা তো রিপেল করছে না Q1 Q2। হ্যাঁ, রিপেল করছে বলেই ফোর্সটা পজিটিভ। আচ্ছা Same force. ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। অ্যাট্রাক্ট করলে আমরা দেখবো ফোর্সটা নেগেটিভ হবে, বা রাদার উল্টোটা। মানে এটার কারণটা কি জানো তো? এটা মানে আমার বলার স্কোপ খুব কম, তাহলে আমাকে আবার অনেক কথা বলতে হয়। সেটা হচ্ছে যে যদি একটা অ্যাট্রাকটিভ ফোর্স থাকে, তাহলে সেই অ্যাট্রাকটিভ ফোর্সের এগেনস্টে ওয়ার্ক করলে পরে এনার্জিটা, মানে এনার্জি রিলিজ হয়। ঠিক আছে, মানে ধরো আমি তোমার যদি একটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি, গুলিয়ে যেও না কিন্তু, হ্যাঁ, মানে একটা থেকে ওই কম্পিউটারে ফোল্ডার খোলার মতো হচ্ছে, একটা জায়গায় ছিল একটা ফোল্ডার খুলেছি, তার ভিতরে আরেকটা ফোল্ডার খুলতে হয়েছে। এই ভিডিওটা থাকবে, ফলে তোমরা রিভিজিট করে দেখতে পারবে। আমি কয়েক ঘন্টা, মানে দু এক ঘন্টার মধ্যে ভিডিওটা দিয়ে দেবো। সেটা হচ্ছে যে ধরো আর্থ আছে, ঠিক আছে, দিস ইজ মাই আর্থ। এখন আর্থ তো, তার তো গ্র্যাভিটেশনাল মানে গ্র্যাভিটেশনাল পুল আছে, তাই না? তার মানে আর্থের আশেপাশে থাকা কোনো অবজেক্টকে আর্থ নিজের দিকে টানছে। সো দিস ফোর্স ইজ অ্যাট্রাকটিভ ইন নেচার, তাই তো? হ্যাঁ স্যার। অ্যাট্রাকটিভ ইন নেচার। এবার খেয়াল করে দেখো, যদি তুমি এই কোন একটা বস্তুকে আর্থের অ্যাট্রাকশনের উল্টো দিকে নিয়ে যাও, তাহলে তোমাকে বাইরে থেকে ফোর্স দিতে হয়, তাই না? মানে সোজা কথা, এনার্জি দিতে হয়। তুমি এক বালতি জলকে টেনে দুতলায় তুলবে, তার জন্য তোমাকে এনার্জি খরচ করতে হয়। সেই জন্যই বাড়িতে আমরা পাম্প লাগাই, পাম্প লাগিয়ে জল তুলি। সেই পাম্পে জল তুলতে আমাদের ইলেকট্রিসিটি খরচা করতে হয়। কিন্তু একবার জলটা ওপরে তুলে দিলে পরে, তারপরে তুমি যদি ওটা পাইপ দিয়ে, মানে পাইপ কেন, জাস্ট ফুটো করে দাও ট্যাঙ্কে, তাও জলটা কিন্তু নিজের ইয়েতে পড়তে থাকবে। এবং তুমি চাইলে সেই ফ্লোতে একটা সিস্টেম ব্যবহার করে, টারবাইন বা কিছু লাগিয়ে তুমি কারেন্ট তৈরি করতে পারবে। হোয়াট ইজ কল্ড দ্য, কি বলে তোমাদেরকে, হাইড্রোলিক, সরি কি বলে, হাইড্রো ইলেকট্রিসিটি নাকি? হ্যাঁ, হাইড্রো ইলেকট্রিসিটির কনসেপ্টটা কি, যে সূর্য জলকে ইভাপোরেট করে পাহাড়ের ওপরে নিয়ে যাচ্ছে, মানে বৃষ্টি ফিষ্টি হয়ে পাহাড়ের ওপরে হচ্ছে। এবার পাহাড়ের ওপরে যে জলটা আছে, সেটা অলরেডি পৃথিবী অ্যাট্রাক্ট করছে। সো দ্য ফোর্স ইজ অ্যাট্রাকটিভ ইন নেচার। এখন যেদিকে ফোর্সটা অ্যাট্রাকটিভ ইন নেচার, সেই দিকেই যদি, অর্থাৎ ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্সের দিকেই যদি জলটা বয়ে আসে, তাহলে এনার্জি রিলিজ করবে। সেই এনার্জিটাই তুমি একটা টারবাইন লাগিয়ে ট্র্যাপ করতে পারো, করে তোমার বাড়ির পাখা চালাতে পারো। ঠিক আছে, সো আমি যেটা বাই অ্যানালজি যেটা বোঝানোর চেষ্টা করছি, যে যখন একটা ফোর্স অ্যাট্রাকটিভ ইন নেচার হয়, তখন করেসপন্ডিং এনার্জিটা নেগেটিভ হয়। দ্যাট মিনস এনার্জি, মানে ওই ফোর্সের পক্ষে, ওই ফোর্সের দিকে যদি কোনো কাজ করা হয়, তাহলে এনার্জি লাগে তো না, উল্টে এনার্জি পাওয়া যায়। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই ফোর্স যদি নেগেটিভ হয়, তার মানে ওটা অ্যাট্রাকটিভ। আর ফোর্স যদি পজিটিভ হয়, তাহলে সেটা রিপালসিভ। ঠিক আছে, মানে আমি জানি না কতটা বোঝাতে পারলাম এটা, কারণ এখানে আমি অনেকগুলো কথাই বললাম না, মানে জাস্ট অ্যানালজি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। বোঝা গেছে কি? বোঝা গেছে? আহ, না বোঝা গেলে বলো, আমি আরেকবার বলার চেষ্টা করছি। স্যার একবার বুঝিয়ে দিন তো। একবার বলে দিন। আমি বলছি যে ধরো আর্থ, আর্থ তো সমস্ত কিছুকে, তার আশেপাশে তার উপরে যা আছে সবকিছুকে টানছে। তার মানে দের ইজ এ অ্যাট্রাকটিভ ফোর্স। ঠিক আছে, এবার এই অ্যাট্রাকটিভ ফোর্স যেদিকে কাজ করছে, সেটা কোন দিকে না, আর্থের সেন্টারের দিকে। তাহলে অ্যাট্রাকটিভ ফোর্স যেদিকে কাজ করছে, তুমি যদি অ্যাট্রাকটিভ ফোর্স যেদিকে কাজ করছে, তুমি যদি সেই দিকেই ওকে যেতে দাও, তাহলে তুমি এখান থেকে এনার্জি পাবে। দ্যাট ইজ ওয়াই পাহাড়ের ওপরে যে জলটা আছে, সেই জলটা যখন পড়ে যাচ্ছে, তুমি এখানে একটা টারবাইন লাগিয়ে এখান থেকে এনার্জি পেতে পারো। বা অত টারবাইন টারবাইন যদি ছেড়েও দিই, পাহাড়ের গা থেকে যখন জল পড়ে, নিশ্চয়ই তোমরা পাহাড়ে গেছো এক আধবার, বা মানে গেছে সবাই পাহাড়ে, পাহাড়ে ওয়াটারফল দেখেছো, ওয়াটারফল। হ্যাঁ স্যার। হুম, তো দেখেছি ওয়াটারফলে কেউ যদি, হ্যাঁ হ্যাঁ, দেখেছি। হুম, তো ওয়াটারফলে যদি কেউ দাঁড়ায়, তাহলে তো সে একটা ফোর্স ফিল করবে, পড়েও যেতে পারে, তাই না? বা পাহাড়ি নদীগুলোর কি বড় স্রোত হয়, তাই না? মানে হিউজ ফোর্সে তারা বয়। মানে আমাদের এখানকার কলকাতার আশেপাশের নদীর মতো নয়।
পাহাড়ি নদীগুলো ঝরঝর ঝরঝর করে জল বেরোচ্ছে, এই এতটা এনার্জি তারা পাচ্ছে কোথা থেকে? এতটা এনার্জি পাচ্ছে ওটা আসলে আর্থ যেহেতু অ্যাট্রাকটিভ ফোর্স অ্যাপ্লাই করছে তার মধ্যে, এবং ও ওইদিকেই যেতে পারছে, তাই ওখান থেকে এনার্জি রিলিজ হচ্ছে। ঠিক আছে, সো এবং এই যে এনার্জি রিলিজ হচ্ছে মানেই, একটা সিস্টেম এনার্জি রিলিজ করছে মানেই সেটা নেগেটিভ। ঠিক আছে, আমরা আমাদের স্ট্যান্ডার্ড নোশন হচ্ছে যখন একটা সিস্টেম এনার্জি রিলিজ করে ইট ইজ নেগেটিভ, অ্যান্ড একটা সিস্টেমের মধ্যে যখন এনার্জি স্টোর হয় তখন সিস্টেমটা এনার্জি বাড়ে, দ্যাট ইজ পজিটিভ। ঠিক আছে, তো একটা অ্যাট্রাকটিভ ফোর্সের ডাইরেকশনে যদি কোনো ওয়ার্ক করা হয় বা কোনো মুভমেন্ট হয়, তাহলে তার এনার্জি রিলিজ হয়, তার মানে এনার্জিটা নেগেটিভ, তার মানে করেসপন্ডিং ফোর্সটা নেগেটিভ। আমি এইটুকুই আপাতত বলতে পারবো। ঠিক আছে, না হলে আমাকে অনেক কিছু ডিরাইভ করে দেখাতে হবে, সেটা আরো বেশি প্রিসাইজ হবে, কিন্তু সেটার জন্য হ্যাঁ, আমার বুঝতে পেরেছি। 40 মিনিট লাগবে। ঠিক আছে, সো যেহেতু অ্যাট্রাকটিভ ফোর্সের ডাইরেকশনে কোনো ওয়ার্ক হলে পরে সেটা নেগেটিভ এনার্জি অর্থাৎ স্টেবিলাইজড হয়, অর্থাৎ এনার্জি রিলিজ করে, তাই জন্য আমরা মোটামুটি ভাবে ধরে নেবো যে যে ফোর্স যদি পজিটিভ ফোর্স হয় দ্যাট মিনস আ রিপালসিভ ফোর্স, যদি নেগেটিভ ফোর্স হয় তার মানে সেটা একটা অ্যাট্রাকটিভ ফোর্স। ঠিক আছে, বোঝা গেল? গেল বোঝা? হ্যাঁ স্যার। হুম, তাহলে প্লাস কিউটা দেখলাম। এবার যদি দুটো মাইনাস কিউ হয়, -Q1 -Q2, তাহলে ফোর্সটা কি হবে খেয়াল করে দেখো, কে ইন্টু -Q1 ইন্টু -Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, দ্যাট মিনস Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, এগেইন পজিটিভ, এগেইন পজিটিভ। তার মানে দুটো প্লাস কিউ চার্জও যদি পাশাপাশি আসে তারা একে অপরকে রিপেল করবে, এনার্জি বাড়িয়ে দেবে, যদি এনার্জি টার্মসে বুঝতে স্যার, হয়। হুম এই যে কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, হুম এখানে Q1 আর Q2 নিউট্রাল না? Q1 Q2 হচ্ছে চার্জটার ভ্যালুটা। ওই যে তুমি ইলেকট্রনের ইয়ের ক্ষেত্রে কি বলছো, ইলেকট্রনের চার্জ যখন বলো তখন কি বলো, -1.602 ইন্টু 10⁻⁻19 কুলম, তাই না? হ্যাঁ। কিউটা হচ্ছে এই ভ্যালুটা, আর চার্জটা পজিটিভ না নেগেটিভ সেটা হচ্ছে এইটা। আচ্ছা। বোঝা গেছে? হ্যাঁ। দিস ওয়ান। ঠিক আছে, সো দুটো নেগেটিভ চার্জ যখন নিচ্ছে এই নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাচ্ছে, সো ফোর্সটা এগেইন পজিটিভ, তার মানে দুটো নেগেটিভ চার্জও একে অপরকে রিপেল করবে। কিন্তু যদি একটা +Q1 হয় আর একটা -Q2 হয় তাহলে কি হবে? প্লাস তখন Q1, ফোর্সটা নেগেটিভ। ফোর্সটা নেগেটিভ হয়ে যাবে, সে নেগেটিভ ফোর্স, দ্যাট মিনস একটা +Q1 মাইনাস, এই ক্ষেত্রে অ্যাট্রাকশন, এগুলো রিপালশন। একটু সময় দিতে পারি? হ্যাঁ হ্যাঁ, এলে বলো। আচ্ছা স্যার, হুম মানে Q1 Q2 যখন অ্যাট্রাক্ট করবে হুম তখন ওদের মধ্যে কতটা এনার্জি চেঞ্জ হয় ততটা হচ্ছে ক্যালকুলেট করা যায়? হ্যাঁ, মানে এই ফোর্সটা তুমি যদি Q1 Q2 ভ্যালু এক্স্যাক্টলি জানো এবং তাদের মধ্যে ডিস্টেন্স কতটা আছে সেটা জানো, তাহলে তুমি ফোর্সটা ক্যালকুলেট করতে পারবে, আর ফোর্স ক্যালকুলেট করতে পারলে এনার্জিও ক্যালকুলেট করা যাবে। না, মানে Q1 থেকে কতটা এনার্জি Q2 তে যাবে, আর Q2 থেকে কতটা এনার্জি Q1 এ যাবে? এক সেকেন্ড, মানে তোমাকে এক সেকেন্ড কি, হ্যাঁ কেন? হ্যাঁ, তো যেটা বলছিলাম মানে আমার প্রশ্নটা ক্লিয়ার, মানে তোমার প্রশ্নটা ক্লিয়ার হলো না আমার কাছে, আরেকবার করো। মানে যখন ওই দুটো যখন হচ্ছে অ্যাট্রাক্ট হবে ওদের মধ্যে লস অফ এনার্জি হবে না? হ্যাঁ, লস অফ এনার্জি হবে, ওভারঅল সিস্টেমটা স্টেবল হবে। হ্যাঁ, তাহলে মানে Q1 থেকে Q2 তে কতটা এনার্জি যাবে, আর Q2 থেকে Q1 এ না না কতটা না, এনার্জি এরম যাবে? নয় ব্যাপারটা, Q1 থেকে Q2 তে কতটা এনার্জি যাবে সেরম নয় ব্যাপারটা। মানে ব্যাপারটা হচ্ছে যে, ধরো আর্থ সারফেস থেকে তুমি একটা বলকে, এম মাসের একটা বলকে তুমি
এইচ হাইটে তুললে, তাহলে এইটা তোলার জন্য তোমাকে এনার্জি খরচা করতে হলো নাকি এনার্জি তুমি পেলে বাইরে থেকে? আমরা খরচা করতে খরচা করতে হলো। এই যে তুমি এনার্জিটা খরচা করলে, সেই এনার্জিটা কোথায় গেল? সেই এনার্জিটা অ্যাকচুয়ালি ওই বলটার মধ্যে স্টোর হলো। দ্যাট ইজ ওয়াই তুমি যেই মুহূর্তে তোমার হাতটা সরিয়ে নেবে, বলটা এমনি মানে কি বলে ওটা, স্পন্টেনিয়াসলি বলটা আবার মাটিতে ফল করবে। তাই এই যে বলটা মাটিতে ফল করার জন্য তো একটা এনার্জি দরকার ছিল, সেই এনার্জি সে কোত্থেকে পেলো? সেই এনার্জিটা সেখান থেকে পেলো যখন তুমি বলটাকে গ্রাউন্ড থেকে তুলে এই সাইডে নিয়ে গেছিলে। তুমি যে এনার্জিটা খরচা করেছিলে এটা তুলে দেওয়ার জন্য, সেইটা ওই বলটার মধ্যে স্টোর হয়েছিল। এটা আরো ভালো বোঝা যায় স্প্রিং দিয়ে। একটা স্প্রিং আছে, তুমি যদি স্প্রিংটাকে টেনে লম্বা করো, তাহলে এই টানতে তোমাকে ফোর্স দিতে হচ্ছে, দ্যাট মিনস তোমাকে এনার্জি খরচা করতে হচ্ছে। এই তুমি যতটা এনার্জি খরচা করলে, সেই এনার্জিটা এই স্প্রিংটার মধ্যে স্টোর হলো। এবার তুমি যেই ওই এক্সটার্নাল ফোর্সটাকে সরিয়ে নেবে, স্প্রিংটা আবার নিজের পজিশনে ব্যাক করবে। ঠিক আছে? সো এখানেও ব্যাপারটা তাই। তুমি যদি একটা প্লাস কিউ চার্জের সামনে একটা মাইনাস কিউ চার্জ এনে রাখো, তাহলে এই মাইনাস কিউ চার্জটা চাইবে প্লাস কিউ চার্জের মধ্যে গিয়ে পড়ে যেতে, একদম পড়ে যেতে, মানে অ্যাট্রাক্টেড হয়ে যেতে। কিন্তু তুমি যদি ওটাকে রেজিস্ট করতে চাও, তাহলে তোমাকে বাইরে থেকে এনার্জি দিতে হবে। মানে প্লাস কিউ চার্জের মধ্যে মাইনাস কিউ চার্জ ফল করে যেতে চায়, তুমি যদি ফল করতে না দাও, তাহলে তোমাকে বাইরে থেকে ওটাকে রেজিস্ট করতে হবে। ওয়্যারএজ একটা প্লাস কিউ চার্জ, আরেকটা প্লাস কিউ চার্জ, বা একটা মাইনাস কিউ চার্জ তার সঙ্গে আরেকটা মাইনাস কিউ চার্জ, এরা একে অপরকে রিপেল করে। তুমি যদি ওদেরকে পাশাপাশি এনে রাখতে চাও, তাহলে তো ওই পাশাপাশি আনার জন্য তোমাকে ফোর্স বা এক্সটার্নাল ফোর্স দিতে হবে বা এনার্জি দিতে হবে। এই এনার্জি কত ট্রান্সফার হবে ব্যাপারটা এইটা, যে এক ক্ষেত্রে একটা প্লাস কিউ চার্জের সঙ্গে একটা মাইনাস কিউ চার্জ পাশাপাশি আনলে তারা জাস্ট একে অপরের সঙ্গে ক্লাম্প করে যেতে চায়। তুমি যদি এটাকে আটকাতে চাও, তাহলে তোমাকে এটা আটকানোর জন্য ফোর্স দিতে হবে। আরেক ক্ষেত্রে ওদের পাশাপাশি আনতে গেলে ফোর্স দিতে হবে, ওরা দূরে এমনিই সরে যায়। বোঝা যাচ্ছে? এনার্জির পজিটিভ আর নেগেটিভ সাইনটা এখান থেকে আসছে, বা ফোর্সের। ঠিক আছে। যখন অ্যাট্রাকশন হচ্ছে, আমি আবার বলছি, যখন অ্যাট্রাকশন হচ্ছে, তখন তারা স্বতঃস্ফূর্ত ভাবে, মানে স্পন্টেনিয়াসলি একে অপরের কাছে আসতে চায়। তুমি যদি সেটাকে আটকাতে চাও, তাহলে তোমাকে বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে, দ্যাট মিনস এনার্জি খরচা করতে হবে। আর যখন ওরা রিপেল করছে, তখন ওরা স্বতঃস্ফূর্ত ভাবে স্পন্টেনিয়াসলি একে অপরের থেকে দূরে যেতে চায়। তুমি যদি তাও তাকে একটা কাছাকাছি এনে দাঁড় করাতে চাও, তাহলে তোমাকে সেই পরিমাণ এনার্জি খরচা করতে হবে ওদেরকে কাছাকাছি আনার জন্য। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে এইটুকু দিয়ে কাজ চলে যাবে। দেন আমরা যত এগোবো আরো বিভিন্ন জিনিস আসবে, তোমরাও ফিজিক্সে শিখবে অনেক কিছু। তোমরা এখন ফিজিক্সে কি পড়ছো? অনেকদিন আগে একবার খোঁজ নিয়েছিলাম, স্যার এমন হয়নি। লাইট। লাইট, আচ্ছা, মানে রে অপটিক্স, হ্যাঁ স্যার। মানে মিরর, কার্ভ মিরর, কনকেভ কনভেক্স মিরর, এইসব। হ্যাঁ আচ্ছা, মানে তোমাদের যিনি ফিজিক্স পড়ান, তিনি মানে এই যে কোন চ্যাপ্টারের পর কোন চ্যাপ্টারটা পড়াবে, এটা এটা কিসের ওপর, মানে তোমাদের কি কোনো বই বা এটার ওপর দাঁড়িয়ে ঠিক হয় যে এই এই বইতে এটার পর এটা আছে তাই এটা পড়বো, নাকি মানে র্যান্ডম ব্যাপারটা? না, ঠিক র্যান্ডম না। ওই স্যার মানে খুব একটা কোনো বুক ফলো করে না। আচ্ছা, মানে তাহলে এই কোন চ্যাপ্টারের পর, মানে ধরো একটা চ্যাপ্টার শেষ হলো, পরের চ্যাপ্টারটা কি হবে, এটা কিভাবে ঠিক হয়? ওটা আমাদের নেক্সট এক্সাম কি আছে কিংবা আমাদের কোন চ্যাপ্টারটা করা হয়নি ওটা দেখে করায়। আচ্ছা, আচ্ছা। তো তোমাদের এবার রে অপটিক্স আছে? অবভিয়াসলি আমাদের ব্যাচে একটা স্টুডেন্টের আছে। আচ্ছা, বুঝেছি। হুম, ঠিক ঠিক ঠিক। মানে ভালো হতো যদি আহ তোমরা পর পর শিখতে পারতে, লাইক ভেক্টর, তারপরে ভেক্টরের পর ক্লাসিক্যাল মেকানিক্স, মানে নিউটনিয়ান মেকানিক্স, এবং নিউটনিয়ান মেকানিক্স এর যতগুলো ব্যাপার আছে, রোটেশন, অমুক তমুক, এগুলো। তারপরে আস্তে আস্তে তোমরা জিপিএ, মানে জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটারে যেতে। এই করতে করতে তারপরে ইভেনচুয়ালি আলো, লাইট তো পড়তেই হতো, লাইট সাউন্ড এগুলো পড়তেই হতো। সেটা হলে পরে একটা কোহেরেন্সি থাকে। যাই হোক, উনি নিশ্চয়ই চিন্তা ভাবনা করেই জিনিসটা করছে। তো মানে ওই আর কি, যে যখন দরকার পড়বে আমি আমার মতো খানিকটা বলে নেবো, যেরকম এখানেও বললাম। সবটা হয়তো বলে উঠতে পারবো না,
মানে আমার খুব বলতে ইচ্ছে করবে কিন্তু বলে উঠতে পারবো না। আবার কখনো কখনো হয়তো অনেকটা ডিটেলসই বলে ফেলবো। যাক গে। তো এটা মোটামুটি আশা করি বোঝা গেছে কুলম্বের ব্যাপারটা, তাই না? বেসিক ফর্মুলাটা অ্যাটলিস্ট বোঝা গেছে, এবং ওই পজিটিভ নেগেটিভ ব্যাপারটা কি বোঝাচ্ছে সেটা বোঝা গেছে, তাহলেই দ্যাটস এনাফ। ঠিক আছে, গেছে তো? সবাই একটু বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, সোহিনী, আওয়াজ পেলাম না। হ্যাঁ স্যার পেয়েছি। বেশ বেশ, পেয়েছো মানে কি পেয়েছো? বুঝতে পেরেছি। বুঝেছি, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, মজা করলাম, যাই হোক। হ্যাঁ, তো এবার এইটাকেই আমরা রাদারফোর্ডে লাগাবো। রাদার এখান থেকে বোরের থিওরিটাও আসবে, এর পরের থিওরি যেটা সেটা আমরা দেখছি পরে। রাদারফোর্ড কি বলছে যে দেখো ভাই, একটা এই পজিটিভ চার্জ আছে, মানে প্রোটন গুলো সব এক জায়গায় ক্লাম্পড হয়ে আছে, এবং একটা ইলেকট্রন আছে। ঠিক আছে, ইলেকট্রন আছে। এখন ইলেকট্রনের চার্জ হচ্ছে আমরা জানি নেগেটিভ, আর প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। হুম, তাহলে খেয়াল করে দেখো যে আমরা এটাকে চিন্তা করতে পারি যে ইলেকট্রনের চার্জ যদি আমি 1 ইউনিট ধরি, মানে ইলেকট্রনের চার্জ যদি আমি লেটসে কি ধরবো, ধরো ধরলাম, ঠিক আছে, তাহলে ইলেকট্রনের চার্জ হচ্ছে -E, আর প্রোটনের চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জের জাস্ট সেম ভ্যালু, সাইন অপোজিট, তাই না? এবার ধরো আমি হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে বলছি, সবচেয়ে সহজটা। তাহলে হাইড্রোজেন অ্যাটমের নিউক্লিয়াসে একটাই প্রোটন আছে, তাহলে প্রোটনের চার্জ হয়ে গেল +E। ঠিক আছে, তাহলে ওর মানে রাদারফোর্ড যেটা বলছে সেটা হচ্ছে যে এই অবস্থায় ইলেকট্রনটা এখানে রোটেট করছে। ঠিক আছে, রোটেট করছে, এবং কতটা ডিস্টেন্সে রোটেট করবে না, যতটা ডিস্টেন্সে রোটেট করলে পরে দুটো ফোর্স, দ্যাট ইজ সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স ফর দ্য রোটেশন, যেটা কোন দিকে কাজ করছে, এই দিকে। ঠিক আছে, দিস ইজ সেন্ট্রিফিউগাল ফোর্স। হুম, এবং আরেকটা কি, centrifugal force will be balanced by coulombic attraction। এইখানে এই যে -E আর +E এর মধ্যে কুলম্বিক অ্যাট্রাকশন কাজ করবে তো। স্যার প্লাস সিটা কিভাবে হলো? ওই যে নিউক্লিয়াসের চার্জ প্লাস, মানে হাইড্রোজেন অ্যাটমের নিউক্লিয়াসে একটা প্রোটন আছে, প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জের ম্যাগনিটিউড সেম, শুধু সাইন আলাদা। বোঝা গেল না, গেল না? হ্যাঁ স্যার। না না, সোহিনী প্রশ্ন করেছিল। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দিস ইজ কুলম্বিক অ্যাট্রাকশন। কুলম্বিক মানটা কি লিখলাম, COU, কুলম্বিক অ্যাট্রাকশন বিটুইন ইলেকট্রন অ্যান্ড নিউক্লিয়াস। ঠিক আছে, পজিটিভলি চার্জ নিউক্লিয়াস আর নেগেটিভলি চার্জ ইলেকট্রনের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স থাকবে, তাই না? যদি একটা অ্যাট্রাকটিভ ফোর্স থাকবে, একটা অ্যাট্রাকটিভ ফোর্স থাকবে। এখন এই ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে কত ডিস্টেন্সে তার অরবিটটা তৈরি করবে, সেটা ডিটারমাইন্ড হবে যে কোন জায়গায় গিয়ে এই জিনিসটা ব্যালেন্স হচ্ছে। যে ডিস্টেন্সে গিয়ে এটা ব্যালেন্স হবে সেখানে সে রোটেট করবে। ঠিক আছে, রাদারফোর্ড এইটুকুই বলেছে, আর কিছু ক্যালকুলেশন করে দেখায়নি। ঠিক আছে, ক্যালকুলেশন এখান থেকে দাঁড়িয়ে রাদারফোর্ডের স্টুডেন্ট বোর করবে। ঠিক আছে, তো এবার যদি আমরা রাদারফোর্ডের মানে কি বলে, রাদারফোর্ডের মডেল গুলোকে আবার একবার সাইজ করে নিই, ব্যাপারটা ক্যাটাগরাইজ করে নিই। তো কি কি ছিল? 1 নম্বর, সেটা হচ্ছে যে all atoms contain a minute but massive positively charged body at the center called nucleus। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে, আমি লিখছি না আর, যেহেতু তোমাদের বইতে অলরেডি আছে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে the size of the nucleus is extremely small as compared to that atom, সেটা আমরা ক্যালকুলেট করে দেখেছি। 3 নম্বর হচ্ছে almost whole of the mass of any atom is concentrated at its nucleus, সেটাও আমরা দেখেছি, সেখান থেকে ডেনসিটিও ক্যালকুলেট করেছি। The entire positive charge
is concentrated at the nucleus. That means all protons তারা ক্লাম্পড আপ হয়ে নিউক্লিয়াসটা তৈরি করেছে, ঠিক আছে, যেহেতু রাদারফোর্ডের কাছে নিউট্রনের কনসেপ্ট নেই। পরে আমরা দেখবো নিউট্রন আর প্রোটন দুটোই ওখানে মানে নিউক্লিয়াসটাকে তৈরি করে। এবার রাদারফোর্ড যেটা বলছে সেটা হচ্ছে যে এই যে আমার অ্যাটমটা হলো, তাহলে রাদারফোর্ডের মডেলের যে অ্যাটমটা হলো, দ্যাট ইজ দিস মাই পজিটিভ চার্জ নিউক্লিয়াস, এখানে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। রাদারফোর্ড এটাকে দুটো ভাগে ভাগ করলো, একটা হচ্ছে দিস ইজ দ্য নিউক্লিয়াস পার্ট, নিউক্লিয়াস পার্ট, ঠিক আছে, আর তার বাইরের অংশটাকে যেখানে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, লেটস চেঞ্জ কালার, তার বাইরের অংশটা যেখানে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে তাকে বলা হলো এক্সট্রা নিউক্লিয়ার পার্ট। এক্সট্রা নিউক্লিয়ার পার্ট, ঠিক আছে। সো নিউক্লিয়ার পার্ট, নিউক্লিয়াস না লিখে নিউক্লিয়ার পার্ট লেখা উচিত, নিউক্লিয়ার পার্ট অ্যান্ড এক্সট্রা নিউক্লিয়ার পার্ট। আমরা পরবর্তীকালে দেখবো মানে অ্যাটমিক স্ট্রাকচারে, মানে অ্যাটমিক স্ট্রাকচার পড়ার পর আমি কতগুলো ফিলোসফিক্যাল কথাবার্তা বলবো ওখানে, মানে এখনো বলছি না তা নয়, তার মধ্যে এটা বলবো, এখন একবার বলে দিই। সেটা হচ্ছে যে কেমিস্ট্রি বলে আমরা যে সাবজেক্টটা পড়ি বা পড়বো ট্র্যাডিশনালি, দ্যাট ইজ নাথিং বাট স্টাডি অফ এক্সট্রা নিউক্লিয়ার পার্ট অফ দ্য অ্যাটম, ঠিক আছে। অর্থাৎ যতগুলো অ্যাটম আছে তাদের এক্সট্রা নিউক্লিয়ার পার্টের একে অপরের সঙ্গে কি ইন্টারাকশন হচ্ছে, মানে এ অ্যাটমের এক্সট্রা নিউক্লিয়ার পার্ট আর বি অ্যাটমের এক্সট্রা নিউক্লিয়ার পার্ট, এদের মধ্যে কিরকম কি ইন্টারাকশন হচ্ছে, দ্যাট ইজ দ্য হোল সাবজেক্ট অফ কেমিস্ট্রি, নাথিং মোর দ্যান দ্যাট, নাথিং লেস দ্যান দ্যাট। এই বেসিক রিয়েলাইজেশনটা বহু কেমিস্ট মানে ম্যাক্সিমাম কেমিস্ট্রি পড়া লোককে আমি অনেককে জিজ্ঞেস করে দেখেছি যে কেমিস্ট্রিতে এত পড়েছো বাবা, মানে অনেক, তারা এমএসসি পাস করে গেছে, কেউ কেউ রিসার্চ করছে বা করে ফেলেছে, তো কেমিস্ট্রিতে আসলে কি পড়ানো হয়, তারা এবার বললে পরে অনেক কথা বলে না, অর্গানিক কেমিস্ট্রিতে কার্বনের কথা পড়ানো হয়, কার্বনের কেমিস্ট্রি, অমুকের কেমিস্ট্রি, তমুকের কেমিস্ট্রি, ঠিক আছে, কি করে বন্ড তৈরি হচ্ছে, কি করে কেমিক্যাল বন্ড ভেঙে যাচ্ছে ইত্যাদি প্রভৃতি, কালার, এই সমস্ত কিছু বলে, কিন্তু তার ওই সিম্পল সত্যটাই গিয়ে পৌঁছাতে পারে না যে ইট ইজ দ্য স্টাডি অফ এক্সট্রা নিউক্লিয়ার পার্ট অ্যান্ড ইন্টারাকশন বিটুইন এক্সট্রা নিউক্লিয়ার পার্ট অফ ডিফারেন্ট অ্যাটম। সিম্পল কেমিস্ট্রি শেষ এখানে, ঠিক আছে। সো কেমিস্ট্রি ইজ অল অ্যাবাউট কনসার্ন অ্যাবাউট দিস পার্ট, যেখানে ইলেকট্রন গুলো ঘুরে বেড়াচ্ছে। অবশ্যই ইলেকট্রন গুলো যেহেতু বাউন্ডেড বাই নিউক্লিয়াস, ফলে নিউক্লিয়াসের প্রসঙ্গ কেমিস্ট্রিতে আসবে, কিন্তু ট্র্যাডিশনাল কেমিস্ট্রিতে নিউক্লিয়াস নিয়ে খুব একটা কথা বলার জায়গা নেই, অ্যাপার্ট ফ্রম দ্যাট যে নিউক্লিয়াসে কটা প্রোটন আছে, দ্যাটস অল, ঠিক আছে। বাট নিউক্লিয়াসের ভেতরেও কিন্তু অনেক কিছু গন্ডগোল আছে, ফলে এই নিউক্লিয়াসের ভিতরে নিয়ে যে স্টাডিটা হয় সেটা আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স আর একটা হচ্ছে নিউক্লিয়ার কেমিস্ট্রি, ঠিক আছে। ফলে নিউক্লিয়ার কেমিস্ট্রিও কিন্তু একটা ভাগ, কিন্তু অবশ্যই নিউক্লিয়ার কেমিস্ট্রিটা এই ট্র্যাডিশনাল কেমিস্ট্রির মতো অত বড় সাবজেক্ট নয়। তার একটা বড় কারণ হচ্ছে নিউক্লিয়াসের ভেতরের জিনিসপত্রগুলো মূলত ফিজিক্সের লোকেরাই ডিল করে, ঠিক আছে। বাট নিউক্লিয়ার কেমিস্ট্রি বলে একটা সাবজেক্ট আছে, ঠিক আছে। তো যাক গে, আমরা এক্সট্রা নিউক্লিয়ার পার্ট পেলাম এবং নিউক্লিয়ার পার্ট পেলাম, ঠিক আছে। দেন আমি বললাম যে the nucleus is surrounded by the electrons in a extranuclear part, electrons revolve around the nucleus, ঠিক আছে, in a circular orbit। এই যে সার্কুলার পাথে সে ঘুরছে এটাকে আমরা বলছি অরবিট, ঠিক আছে, অরবিট, হ্যাঁ। এবং এই অরবিটটা কিভাবে ঠিক হচ্ছে, কোন অরবিটে ঘুরবে না, অনেকটা সোলার সিস্টেমের মতোই। সোলার সিস্টেমের ক্ষেত্রে বলো তো কিভাবে ঠিক হয়, কোন অরবিটে ঘুরবে একটা প্ল্যানেট? স্যার ও সানের কত কাছে আছে? না না, সেটাই তো প্রশ্ন, যে ওর অরবিটটা কোথায় হবে, সানের থেকে কত ডিস্টেন্সে ওর অরবিটটা হবে, সেটা কি কি দিয়ে ঠিক হয়? তার এত কাছেও না যে ও হচ্ছে সামনের ভিতরে ঢুকে যায়, আর এত দূরেও নয় যে ও বেরিয়ে যায়। বুঝলাম তো, সেটা কি দিয়ে ঠিক হয়? উপর গ্র্যাভিটি, গ্র্যাভিটি। দুটো ফ্যাক্টর, শুধু গ্র্যাভিটি হলে পরে ও সানের ভেতর ঢুকে যেত, সে যত দূরেই থাকুক না কেন, সানের গ্র্যাভিটি হিউজ। দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে যে মানে সিম্পলি বললে দুটো ফ্যাক্টর, আরো নিশ্চয়ই অনেক
ফ্যাক্টর থাকবে, ছোট ছোট ফ্যাক্টর, সেটা ইম্পর্টেন্ট না অতটা। একটা হচ্ছে গ্র্যাভিটি, যেটা সমস্ত অবজেক্টকে, মানে সান যেহেতু সবচেয়ে ম্যাসিভ অবজেক্ট আমাদের সোলার সিস্টেমে, তাহলে সমস্ত অবজেক্টকে সান তার সেন্টারের দিকে টানছে। যদি শুধু গ্র্যাভিটি থাকতো তাহলে সব গিয়ে সানের উপর পড়ে যেত। আরেকটা হচ্ছে যে ওই প্ল্যানেটটা স্পিড, অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে? প্ল্যানেটটা যত গতিতে ঘুরবে তার করেসপন্ডিং সেন্ট্রিফিউগাল ফোর্স তত বেশি হবে, ঠিক আছে? তার মানে সানের গ্র্যাভিটিকে ও ততটা ডিফিট করতে পারবে, তার মানে সান থেকে ও তত ডিস্টেন্সে এক্সিস্ট করবে। বোঝা গেল? না স্যার। মানে দুটো মানে সানের ক্ষেত্রে এটা কি হচ্ছে, আমরা যে এই যে ছবিটা আঁকলাম না, এই যে এখানে সেন্ট্রিফিউগাল ফোর্স, সরি তো সেন্ট্রিফিউগাল ফোর্স বাইরের দিকে বেরোতে চাইছে, আর ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন ওকে ভেতর দিকে টানতে চাইছে। এইটা যে ডিস্টেন্সে ব্যালেন্স হবে সেখানেই অরবিটটা তৈরি হবে। এটা তো রাদারফোর্ডের ক্ষেত্রে বললাম। হ্যাঁ। এটাই যদি সোলার সিস্টেমের ক্ষেত্রে ভাবি, তাহলে সেটা হচ্ছে যে দুটো জিনিস। একটা হচ্ছে যে এই যে প্ল্যানেটটা আছে, এই প্ল্যানেটটার অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, কারণ এই অ্যাঙ্গুলার ভেলোসিটির উপর ডিপেন্ড করবে এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা। সেন্ট্রিফিউগাল ফোর্স ওখানেও আছে, যে কোনো রোটেশনাল মোশনেই সেন্ট্রিফিউগাল ফোর্স আছে, ঠিক আছে? আর এইখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের বদলে আছে হচ্ছে গ্র্যাভিটি। তার মানে আর্থকে সান গ্র্যাভিটি দিয়ে টানছে, আর আর্থ নিজের স্পিডের জন্য বাইরে বেরিয়ে যেতে চাইছে। এই দুটো যে জায়গায় ব্যালেন্স হবে সেই জায়গায় আর্থ দাঁড়িয়ে থাকবে। বোঝা গেল না? এখনো বোঝা যায়নি? ও নিজের ভেলোসিটির জন্য বাইরে যেতে চাইবে। হুম। আর্থের যদি ভেলোসিটি না থাকতো তাহলে আর্থ কেন সানের উপর গিয়ে পড়ে যাবে না? কারণ ও বেরিয়ে যেতে চায়। হ্যাঁ, সেটা তো ওর ভেলোসিটি দিয়ে ডিটারমাইন্ড হচ্ছে, তাই না? ও, okay. বোঝা গেল? মানে এখানে আরো অনেকগুলো নুয়ান্স আছে, সেটা নিয়ে আমি কথা বলছি না, ঠিক আছে? বাট দ্যাট ইজ ওয়াই, মানে তুমি জানো এটা, যে তুমি যদি ধরো এটা আর্থের, এটা মজার স্টোরি জিনিস বলি, ছবি এঁকেই বলি। ধরো দিস ইজ মাই আর্থ, ঠিক আছে? আর্থের ইকুয়েডর বরাবর তুমি যদি, এবং এটা ক্যালকুলেট করা যায়, একটা পার্টিকুলার স্পিডে রোটেট করতে থাকো, মানে দৌড়াতে থাকো, ইউ উইল ইভেনচুয়ালি ফ্লোট, ঠিক আছে? মানে লাইক এ স্যাটেলাইট, তুমি আর্থের সার্ফেসের থেকে উপরে ভাসতে পারবে, ঠিক আছে? এবং সেই স্পিডটা কত? মোটামুটি তোমাকে আর্থকে একবার ঘুরে আসতে হবে 90 মিনিটসে, ঠিক আছে? এবং এই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আইএসএস, এটাই করে, ঠিক আছে? যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন গোটা আর্থকে 90 না 93 মিনিটসে একবার রোটেট করে, ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই ওটা ফ্লোট করছে। হুম। তো যাই হোক, এই সবগুলোই বললাম এটা বোঝানোর জন্য যে রাদারফোর্ডের সঙ্গে আমাদের প্ল্যানেটারি মডেলের একটা মারাত্মক সিমিলারিটি রয়েছে। রাদারফোর্ডের মডেলের ক্ষেত্রে ইলেকট্রনের মোশনের জন্য তৈরি হওয়া সেন্ট্রিফিউগাল ফোর্স ব্যালেন্স হচ্ছে ইলেকট্রন আর প্রোটনের বা ইলেকট্রন আর নিউক্লিয়াসের কুলম্বিক ইন্টারাকশন দ্বারা। আর প্ল্যানেটারি সিস্টেমের ক্ষেত্রে প্ল্যানেট গুলোর অ্যাঙ্গুলার ভেলোসিটির জন্য তৈরি হওয়া সেন্ট্রিফিউগাল ফোর্স ব্যালেন্স হচ্ছে সানের গ্র্যাভিটেশনাল পুল দ্বারা, ঠিক আছে? যে জায়গায় ওটা ব্যালেন্স হবে সেখানেই অরবিটটা তৈরি হবে, ফর প্ল্যানেট অ্যান্ড অলসো ফর ইলেকট্রন, ঠিক আছে? এবং আর রাদারফোর্ডের লাস্ট দুটো কনক্লুশন হচ্ছে যে অ্যাটমের ভেতরে মানে যে পরিমাণ প্রোটন থাকবে সেই সেম নাম্বার অফ ইলেকট্রন থাকবে, সো অ্যাটম উইল বি ইলেকট্রিক্যালি নিউট্রাল। হতেই হবে, কারণ অ্যাটম দিয়ে আমাদের সমস্ত অবজেক্ট তৈরি হয়, এবং কোনো চার্জ উইদাউট সাম এক্সটার্নাল এনার্জি কোনো চার্জ এক্সিস্ট করতে পারে না। সো এটা আমরা কেমিস্ট্রিতে পরে গিয়েও পড়বো, যে কোনো চার্জ স্পিসিস আসলে খুব আনস্টেবল হয়। হ্যাঁ, কারণ কোনো চার্জ স্পিসিসকে দাঁড় করিয়ে রাখতে গেলে তোমাকে একটা এক্সটার্নাল এনার্জি সাপ্লাই করতে হয়। তো নেচারে কোনো চার্জ স্পিসিস স্টেবল না। হ্যাঁ, এটা আমরা পরে কেমিস্ট্রি আরেকটু হায়ার লেভেলে গিয়েও দেখবো, বলবো এটা। তো যাই হোক, তো
অ্যাটমকে নিউট্রাল হতেই হতো, কারণ অ্যাটম দিয়ে দুনিয়ার সমস্ত কিছু তৈরি হয়েছে, ফলে অ্যাটম নিউট্রাল। সমসংখ্যক প্রোটন, মানে যতগুলো প্রোটন সংখ্যা থাকবে ততগুলো ইলেকট্রন থাকবে, ঠিক আছে। এবং মোস্ট অফ দ্য স্পেস ইনসাইড এনি অ্যাটম ইজ এমটি, সেটাও আমরা কালকে ক্যালকুলেট করেছিলাম। তো এই গেল রাদারফোর্ড, ঠিক আছে। রাদারফোর্ডের মডেলের সঙ্গে সিমিলারিটি, ডিসিমিলারিটি, সিমিলারিটিও বললাম। আবার ডিসিমিলারিটি যদি বলতে হয়, আমি সবগুলো একবার করে রিড আউট করে দিচ্ছি জব করে। রাদারফোর্ডের সাথে সোলার সিস্টেমের সিমিলারিটি কি তোমরা নিজেরাই বলতে পারবে, বলো দেখি এক এক করে। মানে এতক্ষণ ধরে রাদারফোর্ড এবং প্ল্যানেটারি সিস্টেম পাশাপাশি পড়ে আমরা কিছু সিমিলারিটি কি পেলাম নাকি পেলাম না? স্যার পেলাম। কি পেলাম? স্যার ওই আর্থ যেটা, ওটা হচ্ছে যে ভেলোসিটিতে ঘুরছে, হুম। ওই মানে ওটা হচ্ছে স্যারের উপরে পড়ছে না, কারণ ওটার ফোর্সটা ডিটারমাইন হচ্ছে ওটা ভেলোসিটি থেকে। আর এই ফোর্সটা যখন হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্সের সাথে যখন ওটা হচ্ছে স্টেবল হবে, তখনই হচ্ছে ওইটার অরবিট হবে, যেটা হয় হচ্ছে ওই রাদারফোর্ডের ওই ইটা থেকে। রাদারফোর্ডের ক্ষেত্রে সেটা সিমিলারিটিটা কি? যে ওই ইলেকট্রনটা হচ্ছে বেরিয়ে যেতে চায়, কিন্তু প্রোটনের ওটাকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দিয়ে ওটাকে যতক্ষণ না ব্যালেন্স হচ্ছে তার মানে ততক্ষণ। বাকি পার্টগুলো সেম, শুধু প্ল্যানেটারি সিস্টেমের ক্ষেত্রে ইনওয়ার্ড ফোর্সটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, আর রাদারফোর্ডের ক্ষেত্রে ইনওয়ার্ড ফোর্সটা হচ্ছে কুলম্বিক অ্যাট্রাকশন, কুলম্বিক ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন, তাই তো? একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জের মধ্যে যে অ্যাট্রাকশন। হ্যাঁ হুম। তো এটা সিমিলারিটি আবার ডিসিমিলারিটিও। দেখো তোমাদের বইতে যে সিমিলারিটি গুলো লেখা আছে, এক নম্বর হচ্ছে যে ইন সোলার সিস্টেম প্ল্যানেটস রিভলভ অ্যারাউন্ড দ্য সান, এবং রাদারফোর্ডের মডেলের ক্ষেত্রে ইলেকট্রনস রিভলভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়ার ইজ সিমিলার টু সান, ইলেকট্রন ইজ সিমিলার টু প্ল্যানেটস। 2 নম্বর হচ্ছে দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অফ দ্য অ্যাট্রাকশন বিটুইন দ্য সান অ্যান্ড এনি প্ল্যানেট ইজ কাউন্টার ব্যালেন্সড বাই দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স ডেভেলপড ইন দ্য রোটেশনাল মোশন অফ দ্য প্ল্যানেট মুভিং অ্যারাউন্ড। প্ল্যানেট গুলোর অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে, সে রোটেট করছে, তার ফলে তৈরি হওয়া যে সেন্ট্রিফিউগাল ফোর্স, সেটা কাউন্টার ব্যালেন্স হচ্ছে গ্র্যাভিটি দিয়ে, মানে গ্র্যাভিটেশনাল পুল দিয়ে প্ল্যানেট মানে সোলার সিস্টেমের ক্ষেত্রে, আর ইলেকট্রোস্ট্যাটিক কুলম্বিক ইন্টারাকশন দিয়ে আর হচ্ছে অ্যাটমের ক্ষেত্রে। থার্ড পয়েন্ট, মেজর পার্ট অফ দ্য সোলার সিস্টেম ইজ এমটি, সেম অ্যাজ মেজর পার্ট অফ দ্য অ্যাটম ইজ এমটি। ফোর্থ পয়েন্ট হচ্ছে সান ইজ দ্য মাচ হেভিয়ার কম্পেয়ার টু এনি প্ল্যানেট। আর এক্ষেত্রে আমরা দেখেছি যে নিউক্লিয়াসের ভেতরে সমস্ত প্রোটন এবং নিউট্রন আছে, ফলে নিউক্লিয়াসের মাসের সাথে ইলেকট্রন গুলোর মাসের জাস্ট কোনো কম্প্যারিজনই চলে না। মানে তাও সানের মাসের সাথে তুমি আর্থ না হোক, অ্যাটলিস্ট জুপিটারের মাসের একটা কম্প্যারিজন করতে পারবে। কিন্তু নিউক্লিয়াসের মাসের সাথে ইলেকট্রনের মাসের কোনো কম্প্যারিজন দাঁড়ায় না, ঠিক আছে। এবার আসি ডিসিমিলারিটি। সবচেয়ে স্ট্রাইকিং ডিসিমিলারিটি হচ্ছে যে সান বা আর্থ এদের নেট চার্জ 0, মানে এরা কোনো চার্জ স্পিসিস নয়, কিন্তু ইলেকট্রন আর প্রোটন বা ইলেকট্রন আর নিউক্লিয়াস এরা চার্জ স্পিসিস, ঠিক আছে। এটা খুব ভালো ডিস্টিংশন নয়, বাট ঠিক আছে। 2 নম্বর হচ্ছে যে ইচ প্ল্যানেট হ্যাজ আ ডেফিনিট অরবিট ফর ইটস রোটেশন। ইলেকট্রনিক অরবিট মে কন্টেন মোর দেন 1 ইলেকট্রন। অর্থাৎ আমাদের সোলার সিস্টেমের আর্থের অরবিট আর্থেরই অরবিট, জুপিটারের অরবিট জুপিটারের অরবিট, ঠিক আছে, ফিক্সড। প্রত্যেকটা প্ল্যানেটের জন্য অরবিট ফিক্সড, কিন্তু ইলেকট্রনিক মডেলে একটা অরবিটে মোর দেন 1 ইলেকট্রন এক্সিস্ট করতে পারে, ঠিক আছে। বোঝা যাচ্ছে তো কি বলছি? Yes, sir. ওকে। থার্ড পয়েন্ট, in solar system different planets are found to have different masses and different characteristic feature, কিন্তু অ্যাটমের ক্ষেত্রে all the electrons are identical in mass and other properties। ফলে অ্যাটমের মানে আর্থ আমাদের প্ল্যানেটারি সিস্টেমের ক্ষেত্রে ডিফারেন্ট প্ল্যানেটের মাস আলাদা, ডিফারেন্ট প্ল্যানেটের ভেলোসিটি আলাদা, এক্সেট্রা এক্সেট্রা আলাদা। বাট ইলেকট্রনের ক্ষেত্রে প্রত্যেকটা ইলেকট্রন যে কোনো অরবিটে থাকুক না কেন, ইট ইজ ইলেকট্রন। ইলেকট্রন ইজ এ ফান্ডামেন্টাল পার্টিকেল, ঠিক আছে।
4 নম্বর হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন অপারেটস বিটুইন সান অ্যান্ড, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ওই যে ইলেকট্রন গুলো হুম তারা যদি সেম ভেলোসিটিতে ঘোরে, হুম তাহলে ওই যে নিউক্লিয়াসটা হুম যেটা যত দূরে হবে তত বেশি ওকে অরবিট দিয়ে টানতে হবে না? বুঝলাম না, আরেকবার বলো। মানে যদি প্রথম অরবিটে যদি দুটো থাকে, তাহলে ওকে যে ফোর্সটা দিতে হবে ওটাকে ব্যালেন্স করার জন্য, ওটা হুম দূরে যেই ফোর্স, ওটা দূরে যেই অরবিটটা আছে সেখানে যে ইলেকট্রন গুলো ঘুরছে তাদেরকে স্টেবিলাইজ করার জন্য ওকে আরো ফোর্স দিতে হবে না? মানে ওই ফোর্সটা ও নিজে ঠিক করতে পারে না, ওই ফোর্সটা ওই Q1 Q2/r² দিয়ে ঠিক হয়, ঠিক আছে, বোঝা যাচ্ছে মানে। এবং খেয়াল করে দেখো যে যত দূরের অরবিট হবে তত আরটা, দ্য ডিস্টেন্স বিটুইন টু চার্জেস, সেটা বেড়ে যাচ্ছে। আর হ্যাঁ। বাড়া মানে r² বাড়া, তার মানে 1/r², কমা, তার মানে যত দূরের অরবিটে ইলেকট্রন থাকবে তত সে লেস অ্যাট্রাকশন ফিল করবে, ঠিক আছে। এগুলো নিয়ে বোর্ডে অ্যাটমিক থিওরিতে আমরা কথা বলবো, বাট তুমি তাহলে যেই ওটা জায়গায়, ছিটকে বেরিয়ে যাচ্ছে না কেন? তার কারণ হচ্ছে ওইখানে ইলেকট্রনটা ভেলোসিটি সেই অনুযায়ী ম্যানেজ করে নেবে। মানে ইন এনি অরবিট ইলেকট্রনের ভেলোসিটিটা এরকমই হবে যাতে করে ওই ভেলোসিটিতে ঘুরলে পরে তার সেন্ট্রিফিউগাল ফোর্স এবং করেসপন্ডিং কুলম্বিক অ্যাট্রাকশন এই দুটো ব্যালেন্স হয়, আচ্ছা, তবেই ইলেকট্রনটা ওখানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে। মানে এটা তো সোলার সিস্টেমের ক্ষেত্রেও ঠিক। প্লুটো বা ইউরেনাসের ওপর সানের যে গ্র্যাভিটেশনাল পুল, নিশ্চয়ই আর্থ বা ভেনাসের ওপর পুল বেশি। তাহলে কেন প্লুটো বা ইউরেনাস ছিটকে যাচ্ছে না? তার কারণ হচ্ছে ওর ভেলোসিটিকে সেই অনুযায়ী ম্যানেজ করেছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে। আর লাস্ট পয়েন্ট অফ ডিসিমিলারিটি হচ্ছে যে সোলার সিস্টেমের ক্ষেত্রে প্ল্যানেট আর সানের মধ্যে গ্র্যাভিটেশনাল পুল কাজ করে, whereas অ্যাটমের ক্ষেত্রে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন কাজ করে। সো দিস আর অল সিমিলারিটিজ অ্যান্ড ডিসিমিলারিটিজ পড়বে। আমরা আমাদেরকে এবার মানে তাহলে আমরা আমরা থমসন প্লাঙ্ক পুডিং মডেল পড়েছিলাম এবং সেটাকে ডিবাঙ্ক করলো কে? রাদারফোর্ড, এবং রাদারফোর্ড তারপর একটা মডেল দিল। এখন রাদারফোর্ডের মডেল কি আলটিমেট, নাকি রাদারফোর্ডের মডেলেও কিছু গন্ডগোল আছে? উত্তর হচ্ছে গন্ডগোল আছে, কিন্তু রাদারফোর্ডের মডেলে কি গন্ডগোল আছে সেটা বোঝার জন্য আমাদেরকে আরেকটু এডুকেটেড হতে হবে। ফলে তার একটা শুরুয়াত আমরা আজকে করে থামি। তাহলে পরের দিন আমরা রাদারফোর্ডের মডেলের গন্ডগোল এবং তারপরে সেখান থেকে বোর কি করে আরেকটু সফিস্টিকেটেড মডেল দিল সেইখানে পৌঁছানোর চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা এখন যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে যে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, ঠিক আছে। যদিও মানে নামটা যত ভালো করে বললাম অত ডিটেলসে পড়াবো না, ঠিক আছে। ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, ঠিক আছে। এখন ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বলতে গেলে পরে মানে ম্যাক্সওয়েল সম্ভবত ওই 1860s ওরকম সময় কাজ করেছে, ঠিক আছে। এবং আমরা সর্বপ্রথম যে ফোর্সটার সম্পর্কে, যে ফান্ডামেন্টাল ফোর্সটার সম্পর্কে নলেজ গ্যাদার করি সেটা হচ্ছে গ্র্যাভিটি, নিউটন, ঠিক আছে। তারপরেই কিন্তু ম্যাক্সওয়েল নিউটনের বোধহয় নিউটনের কয়েক বছর মানে কয়েক ডিকেডস এর মধ্যেই আর কি। নিউটন ওই 1700 শেষ ভাগে বোধহয় মারা যাচ্ছে, আর শেষ ভাগ কি মাঝের ভাগে, আর ম্যাক্সওয়েল 1800 মানে 1800s এর মাঝামাঝিতে কাজ করছে। তো সেকেন্ড যে ফান্ডামেন্টাল ফোর্সটা সম্পর্কে মানুষ জানতে পেরেছিল সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। হ্যাঁ, অর্থাৎ ইলেকট্রিক ফোর্স এবং ম্যাগনেটিক ফোর্স এই দুটো আসলে কিন্তু আলাদা ফোর্স নয়, দুটো আসলে একটা ফোর্স, দ্যাট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। কোথাও কোথাও আমরা শুধু ইলেকট্রিক পার্টটা দেখতে পাই, শুধু ম্যাগনেটিক পার্টটা দেখতে পাই, তখন বলি ইলেকট্রিক ফিল্ড আছে বা ম্যাগনেটিক ফিল্ড আছে, আসলে কিন্তু দুটো ক্লাম্পড একসাথে। তো হোয়াট আর দ্য বেসিক পয়েন্ট যেটা আমাদের কাজে লাগবে ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, সেটা হচ্ছে যে, আচ্ছা আমি কি থেমে যাব নাকি ভারী হয়ে যাচ্ছে, মানে নাকি বলবো আর একটু?
অ্যাটেনশন আছে নাকি সরে গেছে? স্যার সরে গেছে। সরে গেছে সবার? এই রিধান বল। হ্যাঁ স্যার। কি হ্যাঁ স্যারটা কি? বুঝতে পারলাম না তো। স্যার অ্যাটেনশন সরে গেছে। সরে গেছে সবার? হ্যাঁ স্যার। সোহিনী কি বলে? সোহিনী যা বললো তাই হয়। তাহলে আবার সোহম সোহিনীকে ফোর্স করো না। স্যার এইটুকু বলে ছেড়ে দিন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো বেসিক কয়েকটা পয়েন্ট বলবো ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। সেটা হচ্ছে যে ম্যাক্সওয়েল বলল যে যদি একটা পয়েন্ট চার্জ কোথাও দাঁড়িয়ে থাকে চুপচাপ, ঠিক আছে, সো ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইফ দেয়ার ইজ a point charge with point charge at rest, ঠিক আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে একটা পয়েন্ট চার্জ, তাহলে তার চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, ঠিক আছে। একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি, আমি জাস্ট ফিল্ডটা আরবিট্রারিলি দেখাচ্ছি, এরকম ভাবে ইলেকট্রিক ফিল্ড দেখায় না, বাট দেখাচ্ছি, ঠিক আছে। সো ইফ দেয়ার ইজ এ পয়েন্ট চার্জ, লেটস সে প্লাস কিউ অর মাইনাস কিউ হোয়াট এভার ইট মে বি, হ্যাঁ, যদি ইফ দেয়ার ইজ এ পয়েন্ট চার্জ অ্যাট রেস্ট, দেয়ার উইল বি an electric field, ঠিক আছে। এই ইলেকট্রিক ফিল্ড মানে কি? মানে হচ্ছে যে এই ফিল্ডের মধ্যে যদি আমি আরেকটা পয়েন্ট চার্জকে আনতে চাই, তাহলে আইদার আমাকে এনার্জি খরচা করতে হবে অথবা আমি এনার্জি পাবো। যদি একটা প্লাস কিউ চার্জকে আমি চুপচাপ দাঁড় করিয়ে রাখি, তাহলে এরপরে যদি আমি আরেকটা প্লাস কিউ চার্জকে এর কাছাকাছি আনতে চাই, তাহলে আমাকে বাইরে থেকে এনার্জি দিতে হবে। ওয়ারেস যদি আমি আরেকটা মাইনাস কিউ চার্জকে আনতে চাই, তাহলে আমি এনার্জি পাবো, যেহেতু প্লাস কিউ চার্জ মাইনাস কিউ চার্জকে অ্যাট্রাক্ট করে। সো ইফ দের ইজ এ পয়েন্ট চার্জ অ্যাট রেস্ট, চুপচাপ দাঁড়িয়ে আছে, তাহলে ও একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে ওর চারপাশে। স্যার হ্যাঁ বলো। স্যার অ্যাট্রাক্ট করলে তো চার্জ, অ্যাট্রাক্ট করলে? না বুঝেছি বুঝেছি। আচ্ছা, সো ম্যাক্সওয়েলের প্রথম পয়েন্ট হচ্ছে একটা পয়েন্ট চার্জ যদি চুপচাপ দাঁড়িয়ে থাকে উইথ জিরো ভেলোসিটি, তাহলে সে তার চারিদিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, দ্যাটস অল। সেই ইলেকট্রিক ফিল্ডে ওর অপোজিট চার্জটা আনলে পরে তুমি এনার্জি এক্সট্রাক্ট করতে পারবে, মানে অ্যাট্রাকশন ফিল করবে ওই ওই চার্জটা। আর যদি ওর সেম চার্জ আনো, তাহলে ও রিপালশন ফিল করবে, দ্যাটস অল। সেকেন্ড পয়েন্ট বলছে ও যে ইফ দ্যাট পয়েন্ট চার্জ is moving with some uniform velocity, ঠিক আছে, ইউনিফর্ম ভেলোসিটি, তার মানে কোনো অ্যাক্সিলারেশন নেই, অর্থাৎ ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, কোন একটা পার্টিকুলার ভেলোসিটিতে সে মুভ করছে। সো দিস পয়েন্ট চার্জ ইজ মুভিং উইথ সাম ইউনিফর্ম ভেলোসিটি ইউ, ঠিক আছে। তাহলে কি হবে খেয়াল করে দেখো, তাহলে এই যে এর চারপাশে যে ইলেকট্রিক ফিল্ডটা ছিল, এই ইলেকট্রিক ফিল্ডটা একটা ভেলোসিটি নিয়ে মুভ করবে, তাই তো? মানে চার্জটা যেখানে আছে তার আশেপাশে দিয়ে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে। এখন চার্জটাকে যদি একটা পার্টিকুলার ইউনিফর্ম ভেলোসিটি দিয়ে তুমি মুভ করাও, তাহলে ওর সঙ্গে যে অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক ফিল্ডটা আছে সেটাও মুভ করবে। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? স্যার পারছি না। পারছো না বুঝতে? না স্যার। আচ্ছা, মানে কোথায় সমস্যা হচ্ছে তো একটু বলো। স্যার ইউনিফর্ম ভেলোসিটিটা, ইউনিফর্ম ভেলোসিটি মানে জানো তো নাকি? হ্যাঁ সে জানি, কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা কি হবে? হ্যাঁ বলো বলো বলো, শুনতে পেলাম না। মানে তুমি খুব ইউনিফর্ম ভেলোসিটি গেলে ওর ইলেকট্রিক ফিল্ডটা কোথায় হবে কি হবে ওটা বুঝতে পারলাম। না না, কোথায় হবে আমি কিছু বলিনি তো, আমি বলেছি যে যখন পয়েন্ট চার্জটা চুপচাপ দাঁড়িয়ে ছিল, ঠিক আছে, হ্যাঁ।
পয়েন্ট চার্জটা যখন তখন কি হচ্ছিল? তখন ওর চারপাশে ইলেকট্রিক ফিল্ড ছিল, তাই তো? এই যে যেটাকে গ্রিন দিয়ে লিখেছি, এই যে এটা দিয়ে চারপাশে ইলেকট্রিক ফিল্ড ছিল। এবার আমি এই প্লাস কিউ চার্জটাকে একটা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে মুভ করিয়েছি। তাহলে হ্যাঁ প্লাস কিউ চার্জটা যদি ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে মুভ করে, ওর সঙ্গে যে অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক ফিল্ড সেটাও মুভ করবে। হ্যাঁ স্যার। শুনতে পেলাম না। হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছে এইটুকু? মানে ইলেকট্রিক ফিল্ডের কি হবে এসব কিছু ভাবতেই বলিনি। আমি বলছি তুমি এইভাবে ভাবো যে একটা পয়েন্ট চার্জ চুপচাপ দাঁড়িয়ে আছে, পয়েন্ট চার্জ চুপচাপ দাঁড়ালে পরে তার চারপাশে একটা ইনভিজিবল ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। সিম্পল কথা, ঠিক আছে? যেটা তোমরা কখনো যদি ম্যাগনেট নিয়ে খেলে থাকো, তাহলে দেখেছো যে একটা ম্যাগনেটকে যদি আমি রাখি, ওর নর্থ পোলের চারিদিকে একটা ইনভিজিবল ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সেটা আমরা বুঝি কি করে? যদি ওখানে আমরা আরেকটা ম্যাগনেটিক পোলকে নিয়ে আসি, তাহলে আইদার আমি অ্যাট্রাকশন ফিল করি বা রিপালশন ফিল করি। এখানেও সেম জিনিসটা বলা হচ্ছে, শুধু চার্জ দিয়ে বলা হচ্ছে। হ্যাঁ, তার মানে একটা প্লাস কিউ চার্জ বা মাইনাস কিউ চার্জ সে চুপচাপ দাঁড়িয়ে আছে, তার চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। এখন তুমি এই এই যে চার্জটা নিয়েছিলে, একে আর চুপচাপ দাঁড় করিয়ে না রেখে উইথ সাম ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করাচ্ছ। তাহলে চার্জটা যদি ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করে, ওর সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ইলেকট্রিক ফিল্ড সেটাও মুভ করবে। দেখো এই অবধি কোনো সমস্যা আছে কিনা? না স্যার, নেই। ওকে, এই মুভিং ইলেকট্রিক ফিল্ড একটা ঘটনা ঘটায়, ঠিক আছে? So if that point charge is moving with some uniform velocity, then the electric field associated with the point charge will also move and that moving electric field will create a magnetic field, ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ড, এটা তোমরা, আমি ডেসক্রিপশনটা পরে আসছি, কিন্তু আমি বলছি যে এইটা তোমরা, আমি জানি না অলরেডি পড়ে ফেলেছো অথবা আগামী কিছুদিনের মধ্যেই পড়বে হয়তো, যে ইলেকট্রোম্যাগনেট বলে একটা ব্যাপার হয়, যে তুমি যদি কোন একটা মেটালের মধ্যে একটা ওয়্যার জড়িয়ে তুমি ইলেকট্রিসিটি পাস করো, তাহলে ওই মেটালটা ম্যাগনেটিক, মানে ম্যাগনেট হয়ে যায়, ঠিক আছে? তো এটা আমাদেরকে খুব ছোট ক্লাসেই পড়ানো হয় ইলেকট্রোম্যাগনেট বলে। পড়েছো কি এখন অব্দি? হ্যাঁ স্যার, পড়েছি। হ্যাঁ, ওইটার কারণটা আসলে এখানে আছে, যে একটা, মানে তার মানে কি, তুমি একটা ওয়্যারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করছো, মানে কি আসলে প্রচুর পয়েন্ট চার্জকে পাস করছো উইথ সাম কনস্ট্যান্ট ভেলোসিটি। সো পয়েন্ট চার্জকে যদি তুমি, মানে চার্জকে শুধু, আর পয়েন্ট চার্জ বলছি না, চার্জকে যদি উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি তুমি মুভ করাও, তাহলে ওর সঙ্গে অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক ফিল্ডটাও মুভ করে, অ্যান্ড দ্যাট মুভিং ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েটস সাম ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? সেটাই তুমি দেখতে পাও যে ওই করেসপন্ডিং যে মেটালটা আছে সেটা ম্যাগনেট হয়ে গেল, ঠিক আছে? তো ম্যাক্সওয়েলের সেকেন্ড পয়েন্ট হচ্ছে, ওই রেস্টে দাঁড়িয়ে থাকা যে পয়েন্ট চার্জটা ছিল, তাকে যদি আমি উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি বা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করাই, তাহলে ও করেসপন্ডিংলি একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে, ঠিক আছে? এই অবধি কোনো সমস্যা নেই? না স্যার। লাস্ট পয়েন্ট, থার্ড পয়েন্ট। এইবার এই যে পয়েন্ট চার্জটাকে আমি এতক্ষণ ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করাচ্ছিলাম, এর পরের অপশন কি হবে? নন ইউনিফর্ম ভেলোসিটি। দ্যাট মিনস অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন। তাহলে আমি এবার এই চার্জটাকে উইথ অ্যাক্সিলারেশন মুভ করাবো, ঠিক আছে? নাও
if this charge is moving with acceleration, then মানে অ্যাক্সিলারেশন মানে কি, ভেলোসিটিটাও উইথ রেসপেক্টিভ অফ টাইম চেঞ্জ হচ্ছে, তাই না? আচ্ছা, এখানে ম্যাগনেটিক ফিল্ডটাও দেখিয়ে দিই, এর চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। দিস ইজ মাই ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, এবার আমাদের 3 নম্বর পয়েন্টে আসি, যে যদি চার্জটা অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করে, দ্যাট মিনস কি, অ্যাক্সিলারেশন মানে কি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্টিভ অফ টাইম। স্যার বোঝা যাচ্ছে সোহিনী? রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি মানে তো চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। হ্যাঁ, সেটাই বলছি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্টিভ অফ টাইম, দ্যাট মিনস হচ্ছে ভেলোসিটি চেঞ্জ উইথ রেসপেক্টিভ অফ টাইম। তার মানে যদি আমি চার্জটাকে অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করাই, দ্যাট মিনস চার্জটার ভেলোসিটি প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, তাই না? এই অবধি আমরা হ্যাঁ। এগ্রি করি না, করি না? তাহলে এবার আবার প্রথম থেকে একবার রিক্যাপিচুলেট করি। রেস্টে ছিল চার্জটা, তারপরে ইউনিফর্ম ভেলোসিটি দিলাম, তাহলে রেস্টে থাকলে পরে ইলেকট্রিক ফিল্ড ছিল, ইউনিফর্ম ভেলোসিটি দেওয়ার ফলে ওই যে ইলেকট্রিক ফিল্ডটা ছিল সেটা মুভ করতে শুরু করলো, অ্যান্ড দ্যাট মুভিং ইলেকট্রিক ফিল্ড উইল ক্রিয়েট আ ম্যাগনেটিক ফিল্ড। এইবার চার্জটাকে আমি অ্যাক্সিলারেশনের সাথে মুভ করাচ্ছি, দ্যাট মিনস প্রতি মুহূর্তের ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে, তার মানে ওর মুভমেন্টের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছিল সেই ম্যাগনেটিক ফিল্ডটা এখন টাইমের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে। অনেকগুলো কথা বললাম, দেখো বোঝা গেল কিনা। বোঝা গেল না আবার বলবো? স্যার বোঝা গেছে। বোঝা, কি বললেন? বোঝা যায়নি। বোঝা যায়নি? আচ্ছা, আবার আবার ভালো করে শোনো, মানে খুব কঠিন কিছু বোঝার নেই, শুধু তোমাকে প্রত্যেকটা পয়েন্টকে খেয়াল করতে হবে। ফার্স্টে একটা চার্জ ছিল এক রেস্ট, তাহলে তার চারপাশে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছিল। এখন এই চার্জটাকে আমি উইথ ইউনিফর্ম ভেলোসিটি যদি মুভ করাই, তাহলে ওর সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ইলেকট্রিক ফিল্ডটা সেটাও মুভ করবে, অ্যান্ড দ্যাট মুভিং ইলেকট্রিক ফিল্ড উইল ক্রিয়েট সাম ম্যাগনেটিক ফিল্ড। এই অবধি ঠিক আছে? ক্যাচ করতে পেরেছি আমরা? সবাই বলবে হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে। ওকে। এইবার খেয়াল করে দেখো, যখন আমি ওই চার্জটাকে অ্যাক্সিলারেশনের সাথে মুভ করাচ্ছি, তখন প্রতি মুহূর্তে ওর ভেলোসিটিটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে ওর ওর ভেলোসিটি থাকার কারণে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছিল, এখন প্রতি মুহূর্তে ভেলোসিটি চেঞ্জ হওয়ার সাথে সাথে ওর ম্যাগনেটিক ফিল্ডটাও চেঞ্জ হতে থাকবে। এই মুহূর্তে ওর ম্যাগনেটিক ফিল্ড যতটা, পরের মুহূর্তে অন্য কিছু, তারপরের মুহূর্তে আরো অন্য কিছু, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ। সো এই অ্যাক্সিলারেশন নিয়ে চার্জ মুভ করলে পরে ওর সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ইলেকট্রিক ফিল্ডটা ছিল এবং ইলেকট্রিক ফিল্ডের মুভমেন্টের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছিল, অ্যাক্সিলারেশন নিয়ে অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করার ফলে এই দুটো ফিল্ড একে অপরের সঙ্গে কাপেল করে যাবে, কম্পাইল করে যাবে, ঠিক আছে? কম্পাইল করে গিয়ে যেটা ঘটবে সেটা হচ্ছে ওই পয়েন্ট চার্জটা। সো নাও ইফ দিস চার্জ ইজ মুভিং উইথ অ্যাক্সিলারেশন, দেন দ্য, আমি যা বললাম সেটা ছোট করে লিখে দিই, দেন the moving magnetic field, বা মুভিং না, then the changing magnetic field will couple to the moving electric field. স্যার কাপল মানে কি চেঞ্জ? না, কাপল মানে কম্বাইন হয়ে যাওয়া, ঠিক আছে? আচ্ছা। মানে কাপল আমরা কি বলি, যে বর আর বউ, দে আর কাপল বলি না, কাপল পাস, কাপল টিকিট, সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? সো এখানে ওই কাপল, ঠিক আছে, যে দুটো ডিফারেন্ট এন্টিটি একসাথে কম্বাইন হয়ে যাচ্ছে, ঠিক আছে?
changing magnetic field will couple to the moving electric field and the particle এটা কাপল কি করে করবে, একটা এক্সাম্পল দেবেন? মানে এইখানে ওই এক্সাম্পল দিক, মানে তুমি কিসের এক্সাম্পল চাইছো সেটা একটু পরিষ্কার করো। ওটা কাপল হবে কি করে? সেটা বলা খুব মুশকিল এখন তোমাকে দাঁড়িয়ে, কারণ মানে দেখো আমি ওইটাও ব্যাখ্যা করতে যাইনি যে কেন যখন রেস্টে থাকা চার্জটা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে মুভ করলো তখন ওই মুভিং ইলেকট্রিক ফিল্ডটা কেন ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করলো, সেটাও কিন্তু তোমার কাছে প্রশ্ন হতে পারে, যেটা আমি উত্তর দিতে পারবো না এখন, কারণ এটা উত্তর দিতে গেলে আমাকে আইনস্টাইনের রিলেটিভিটির জায়গা থেকে উত্তর দিতে হবে, সেটা কোনো দরকারই নেই এখন উত্তর দেওয়ার, ঠিক আছে। তো এখন আমরা ম্যাক্সওয়েলের থিওরি, আচ্ছা বাই দ্য ওয়ে আরেকটা কারণ আছে, আমরা যখন ম্যাক্সওয়েলের থিওরি পড়ছি ম্যাক্সওয়েল কিন্তু নিজেও জানতো না যে কেন মুভিং ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, ঠিক আছে। এটা কিন্তু ম্যাক্সওয়েলের প্রায় 40 বছর পরে যখন আইনস্টাইন তার রিলেটিভিটির থিওরি দিচ্ছে তখন থেকে আমরা জানতে পারি যে কেন একটা মুভিং চার্জ ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট, সরি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে, ঠিক আছে। তাহলে ম্যাক্সওয়েল জানতো না, আমারও জানার দরকার নেই, ঠিক আছে। আমি শুধু বেসিক কনসিকোয়েন্সটা বুঝি যেটা ম্যাক্সওয়েল বুঝেছিল, ঠিক আছে। পরে যদি কখনো রিলেটিভিটি নিয়ে কথা বলার সুযোগ হয়, আরো পরে মানে অ্যাটলিস্ট আজ থেকে 2 বছর পরে, তখন আমরা রিলেট করার চেষ্টা করব, ঠিক আছে। আমরা স্যার এইটুকু বুঝি যে অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করার জন্য ম্যাগনেটিক ফিল্ডটাও চেঞ্জ হতে থাকবে, অ্যান্ড দ্যাট চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড অলরেডি চেঞ্জিং যে ইলেকট্রিক ফিল্ডটা ছিল সেই ইলেকট্রিক ফিল্ডের সাথে কাপল করে যাবে, মানে একসাথে জুড়ে যাবে, জুড়ে গিয়ে অ্যান্ড দ্য পার্টিকেল উইল emit some electromagnetic radiation, ঠিক আছে। অর্থাৎ এই লাস্ট লাইনটা বোঝানোর জন্য আমি এত দূর অব্দি হাঁটিয়ে নিয়ে এলাম তোমাদেরকে, যে যদি একটা চার্জ উইথ অ্যাক্সিলারেশন মুভ করে তাহলে সে তার এনার্জি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হিসাবে এমিট করবে, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হিসাবে এমিট করবে। পরের দিন আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বলার আগে আমরা মানে প্রথমে বলবো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বলতে আমি কি বোঝাচ্ছি। যেমন আমরা যে ভিজিবল লাইট দেখতে পাই, বেনিয়া সহকলা বা ভিপজিআর, এটা কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। বা আমাদের হাত পা ভেঙে গেলে যে এক্স রে করাতে যাই, ওটা একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আমাদের বাড়িতে যে মাইক্রোওয়েভ থাকে, সেখানে যে মাইক্রোওয়েভ বলে যেটাকে বলছি, সেটা একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আমরা যে রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে ফোনে কথা বলি বা রেডিও এফএম শুনি, দ্যাট ইজ আ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ঠিক আছে। স্যার, বা হ্যাঁ বলো। স্যার ম্যাগনেটিক ফিল্ড উইল কাপল টু দ্য মুভিং ইলেকট্রিক ফিল্ড, এটার মানেটা কি? মানে চার্জটা যখন ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে মুভ করছিল তখন তো তার ইলেকট্রিক ফিল্ডটা চেঞ্জ হচ্ছিল, মানে ইলেকট্রিক ফিল্ডে মুভ করছিল, তাহলে এই মুভিং ইলেকট্রিক ফিল্ড একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছে। এবার যখন চার্জটা উইথ অ্যাক্সিলারেশন মুভ করছে তখন ম্যাগনেটিক ফিল্ডটাও চেঞ্জ হচ্ছে, প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। সো এই চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড আর চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড আর আলাদা আলাদা ভাবে এক্সিস্ট করবে না, তারা কাপল করে গিয়ে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করবে। অর্থাৎ ওই পার্টিকেলটা, আমি বললাম কিছুক্ষণ আগে যে একটা চার্জ পার্টিকেলকে এক্সিস্ট করানোর জন্য তোমাকে বাইরে থেকে এনার্জি দিতে হয়, তার মানে কোথাও একটা চার্জ এক্সিস্ট করছে মানে তার মধ্যে এনার্জি আছে, তখন সে তার এনার্জিটা ম্যাগনেটিক রেডিয়েশনের মাধ্যমে ছাড়তে থাকবে, এমিট করতে থাকবে, ঠিক আছে। ঠিক আছে। এবং প্রতি মুহূর্তে তাই হচ্ছে। এই তোমাদের বাড়িতে যে মাইক্রোওয়েভ আছে, আমাদের প্রত্যেকের বাড়িতে, যার যার বাড়িতে মাইক্রোওয়েভ যদি থেকে থাকে, সেখানে ওই মাইক্রোওয়েভটা তৈরি হয় একটা ম্যাগনেটন বলে একটা যন্ত্র আছে, সেখানে এই কাজটাই করা হয়, যে চার্জ পার্টিকেলকে অ্যাক্সিলারেশনের সাথে মুভ করানো হয় একটা পার্টিকুলার ভেলোসিটিতে, এবং মানে একটা পার্টিকুলার ভেলোসিটি পার্টিকুলার অ্যাক্সিলারেশনে মুভ করানো হয়, তার ফলে ওই পার্টিকেলটা তার এনার্জিটা অ্যাজ এ পার্টিকুলার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে এমিট করে। সেটা মাইক্রোওয়েভের ক্ষেত্রে মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভের ক্ষেত্রে রেডিও ওয়েভ, ভিজিবল লাইটের ক্ষেত্রে ভিজিবল লাইট, এক্সেট্রা এক্সেট্রা। তাহলে আমরা পরের দিন প্রথমেই এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কি সেটা বোঝার চেষ্টা করব। দেন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আসলে একটা মানে রেডিয়েশন মানে সেখানে একটা ওয়েভের গল্প আছে। তো আমরা ওয়েভ কাকে বলে,
সেই ওয়েভ এর কতগুলো প্রপার্টি আছে, লাইক ওয়েভ লেন্থ, ফ্রিকোয়েন্সি ইত্যাদি প্রভৃতি, সেগুলো বোঝার চেষ্টা করব। বোঝার পর আমরা সেই বোঝাগুলোকে হাতে নিয়ে দেখতে বসবো যে রাদারফোর্ডের মডেলে কি গন্ডগোল আছে। সেই গন্ডগোলটা থেকে আমরা বোর্ডে যাওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই থাকুক। ঠিক আছে তো, নাকি বোঝা গেল? কোনো প্রশ্ন থাকলে করতে পারো। গেল বোঝা, নাকি বোঝা হয়ে গেল? হ্যাঁ স্যার বোঝা গেছে। আচ্ছা, বোঝা গেছে। আচ্ছা বেশ, মানে তাও আমি রেকমেন্ড করব যে এই ভিডিওটা আমি হয়তো আজকে বিকেলের মধ্যেই আপলোড করে দেবো এবং লিঙ্কও দিয়ে দেবো। তো এমনি বইটা তো পড়োই, বইতে এত কথা নেই। ঠিক আছে, আমি যত কথা যেভাবে বললাম এর ম্যাক্সিমামটাই নেই, এর 50% কি 60% হয়তো বইতে আছে। উম, ফলে এই ভিডিওটাকেও সাথে নিয়ে দেখতে দেখতে চলো। ঠিক আছে, মানে যেখানে অসুবিধা হবে ভিডিওটা চালিয়ে একবার দেখে নেবে, তারপরে তো আমি আছি, পরের সপ্তাহে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, চলো বেরোতে পারো। কোনো প্রশ্ন না থাকলে বেরোতে পারো। স্যার হুম। আমরা একটু চ্যাট করছি স্যার। চ্যাট কার সাথে? রিধা। আচ্ছা, ঠিক আছে, আমি রেকর্ডিংটা অফ করলাম।